জি, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। জি, আমরা তো গতকালকে গত 2 দিনের লেকচার সবাই দেখা হয়েছে। যারা আজকে জয়েন করছেন, পার্টিসিপেন্ট অনেক কম দেখা যাচ্ছে, 25। রেকর্ডেড দেখে তো খুব একটা লাভ হবে না। রেকর্ডেড দেখলে তো আমাদের নিউরন খুব ভালোভাবে কাজ করে না। আমি সবাইকে একটু আনমিউট রাখছি, আপনারা নিজ দায়িত্বে মিউট করে রাখবেন। যখন কোনো কোশ্চেন জিজ্ঞেস করার হয় তখন এই করে কোশ্চেন করবেন, ঠিক আছে? আমরা যদি আগের টপিক গুলো একটু রিভিউ করি, কি কি দেখেছি, তাহলে মোটামুটি আমরা শুরু করি। আমি গত লেকচারে যে বেসিক টপিক গুলো আলোচনা করছি, সেখানে বাকি টপিক গুলো আমরা আজকে আলোচনা করব। 2 মিনিটে আমি আগের বিষয়গুলো একটু দেখাই দিচ্ছি কি আলোচনা করেছিলাম আমরা। আমরা ইসিজি ওয়েব সমূহের মধ্যে পি ওয়েবের আলোচনা করেছি, এরপরে কিউ ওয়েবের আলোচনা করেছি। কিউ ওয়েবের আলোচনা হয় নাই, পি ওয়েবটাই আমাদের আলোচনা হয়েছে। পিআর ইন্টারভেলের আলোচনা হয়েছে। তো পি ওয়েবের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই যে পি ওয়েব নরমাল কতটুকু হবে, অ্যাবনরমাল হলে কি হবে, পি ওয়েব অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের মাধ্যমে হয়, এগুলো আলোচনা হয়েছে। পি ওয়েবের সর্বোচ্চ উচ্চতা কতটুকু হতে পারে, 2.5 গজ হতে পারে, এবং এটার লেন্থ সর্বোচ্চ 3 গজ হতে পারে। পি ওয়েবটা এখানে আমরা আলোচনা করেছিলাম। এরপরে পিআর ইন্টারভেল থেকে আমরা হার্ট ব্লকের মধ্যে চলে গিয়েছিলাম। মানে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লক আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিউ ওয়েবের মধ্যে যাব। কিউ ওয়েবটা খুবই ইম্পর্টেন্ট। কিউ ওয়েবটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কিছুটা হার্ট অ্যাটাক আমরা বুঝতে পারবো। কিউ ওয়েব কেন ইম্পর্টেন্ট আমরা সেটাও আলোচনা করব আজকে। নরমাল কিউ ওয়েব, আমরা বলেছিলাম যে এই যে প্রথম যে আইসোইলেকট্রিক লাইন থেকে সর্বপ্রথম যে পজিটিভ লাইনটা তৈরি হয় সেটা হচ্ছে পি ওয়েব। এরপরে পি ওয়েবের পরে আমাদের শুরু হয় পিআর সেগমেন্ট। আর পি ওয়েবের পরে সর্বপ্রথম যে ছোট যে একটা ওয়েব আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কিউ ওয়েব। তো কিউ ওয়েবটা হচ্ছে নেগেটিভ, মানে আইসোইলেকট্রিক লাইন থেকে একটু নেগেটিভ। আপনারা দেখেন কিউ ওয়েবটা এখানে খুবই ছোট, অনেকগুলো ইসিজি তে কিউ ওয়েব থাকেই না। তো কিউ ওয়েব না থাকাটাই মোটামুটি আমি মনে করি ভালো। যে ইসিজি তে কিউ ওয়েব থাকে না সেগুলো ডায়াগনোসিস আরোটা ইজি হয়ে যায়। তো দেখেন কিউ ওয়েবটা খুব ছোট। একটা জিনিস খুব সহজে মনে রাখবেন, কিউ ওয়েব সব সময় ছোট থাকে। কিউ ওয়েব বড় হয়ে যাওয়াটাই হচ্ছে প্রবলেম। একটা নরমাল ইসিজি তে কিউ ওয়েব সব সময় খুবই ছোট থাকবে। তো পি ওয়েবের পরে সবচেয়ে সর্বপ্রথম যে নেগেটিভ যে ওয়েবটা তৈরি হয়, দ্যাট মিন্স আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে যে ওয়েবটা যায় খুবই ছোট হবে, সেটা কিউ ওয়েব। এরপরে যদি কিউ ওয়েব না থাকতো, সোজা যদি এদিক দিয়ে আর ওয়েবটা তৈরি হইতো, মানে উপরের দিকে যে ওয়েবটা হতো, পি ওয়েবের পরে সর্বপ্রথম যে পজিটিভ যে ওয়েবটা হতো সেটা আর ওয়েব। দরজাটা দিয়ে এটা হচ্ছে আমাদের কি পিআর সেগমেন্ট। এখন পিআর সেগমেন্ট থেকে এই যে অংশটা আসছে এটা হচ্ছে কিউ ওয়েব। যদি এটা না, কিউ ওয়েবটা পি ওয়েবের পরে দেখেন সর্বপ্রথম নিচের দিকে যেটা, সেটা হচ্ছে কিউ ওয়েব। যদি কিউ ওয়েব না থাকতো, সাপোজ এদিকে পি ওয়েবটা এদিকে আসতো, আসে যদি ডাইরেক্ট উপরে উঠে যাইতো, তাহলে উপরের দিকের ওয়েবটার নাম হতো আর ওয়েব।
আর আরো একটা যখন এভাবে ডাইরেক্ট আস্তে আস্তে যখন আইসোলেটিক লাইন বরাবর আসবে তখন আরো ওয়েভের এই পাশকে বলা হবে অ্যাসেন্ডিং পোরশন আর নিচেরটাকে বলা হবে ডিসেন্ডিং পোরশন, দুইটা মিলে আর ওয়েভ। এরপরে সাপোজ আমরা এটা একটু উপরের দিকে ইয়ে করতেছি, এটা যদি আমাদের আইসোলেটিক লাইন ধরে তাহলে উপরের দিকে এটা আর ওয়েভ, আইসোলেটিক লাইন থেকে নিচের দিকে যেটা আসবে সেটা হচ্ছে এস ওয়েভ। তো এস ওয়েভ আবার উপরের দিকে আইসোলেটিক লাইন বরাবর আসবে, এসে সেখান থেকে এসটি সেগমেন্ট তৈরি করবে আইসোলেটিক লাইন বরাবর। এখন এই ইসিজিটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের পি ওয়েভ। পি ওয়েভে যখন শেষ হয়েছে পি ওয়েভ থেকে কিউ ওয়েভের শুরু পর্যন্ত আমাদের তৈরি হয়েছে কি পি আর সেগমেন্ট। তো পি ওয়েভের পরে যে সর্বপ্রথম যদি এখানে নেগেটিভটা যদি এই যে পি ওয়েভের সাথে এখানে শেষ হয়ে যদি সাথে এখানেও যদি নেমে যেত তখন সেটাকে আমরা কি বলতাম, মানে কিউ ওয়েভ বলতাম, তখন পি আর সেগমেন্টটা শর্ট হয়ে যেত আর কি খুব। সাপোজ আমাদের যদি এখান থেকে এটা পি ওয়েভ হয়, পি ওয়েভের পরে আমাদের এই পি আর সেগমেন্ট তৈরি করলো, এরপরে কিউ ওয়েভ হলো, এরপরে উপরের দিকে উঠলো আর ওয়েভ, আর ওয়েভ আবার নিচের দিকে আসলো, এসে আমাদের যদি এই যে এই লেভেল পর্যন্ত এটা আর ওয়েভ ধরা হবে, মানে আইসোলেটিক লাইন বরাবর। এখানে একটু ইমাজিনারি আইসোলেটিক লাইন থেকে যদি একটু নিচের দিকে চলে আসে সেটা হচ্ছে এস ওয়েভ। এরপরে এস ওয়েভটা আবার আইসোলেটিক লাইন বরাবর আসে, যে সেগমেন্টটা তৈরি করবে সেটা হচ্ছে এসটি সেগমেন্ট। তাহলে এখানে দেখেন পি আর সেগমেন্টটাও আইসোলেটিক লাইন বরাবর থাকবে, আর যে এসটি যে সেগমেন্টটা আছে, যে এস ওয়েভ যেখানে শুরু হবে এবং টি ওয়েভের শুরু, এরপরে এখান থেকে টি ওয়েভ এভাবে ওইদিকে যাবে। তাহলে এতটুকু হচ্ছে এসটি সেগমেন্ট, এটা হচ্ছে পি আর সেগমেন্ট। তাহলে আমার এই যে পি আর সেগমেন্টের পরে নিচের দিকে যে অংশটা, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা, এটা হচ্ছে কিউ ওয়েভ। এই কিউ ওয়েভটা খুবই ইম্পর্টেন্ট একটা ইসিজি বোঝার জন্য। কেন ইম্পর্টেন্ট আমি এখন সেটা আলোচনা করব। মনে করেন আজকে আপনার একজন রিলেটিভ, তার বয়স হচ্ছে 50 বছর। এখন সে আজ থেকে 2 বছর আগে কি হয়েছিল, তার হাইপার টেনশন আছে এবং তার জানেন মাঝে মধ্যে খাবারের পরে তার বুকে ব্যথা করে অথবা তার হাঁটার সময় বুকে ব্যথা করে। একদিন তার প্রচন্ড বুকে ব্যথা হয়েছিল, গ্রামের বাড়িতে থাকে। এখন কেউ হসপিটালে তাকে নিতে পারেনি। যখন কেউ তাকে হসপিটালে নিতে পারেনি, সে হসপিটালও যায় না, 3-4 ঘন্টা বুকে ব্যথা থেকে তারপরে সে ভালো হয়ে গেছে। এখন ভালো হয়ে যাওয়ার পরে 2-3 বছর পরে আপনি এখন ডাক্তার, আপনার রিলেটিভ আপনার কাছে আসলো, আপনি একটা ইসিজি করালো, আবার তার একটু হালকা বুকে ব্যথা হচ্ছে বা রুটিন ইনভেস্টিগেশনে আপনি একটা ইসিজি দিলেন। এখন এই একটা পেশেন্ট যার টিপিক্যাল চেস্ট পেইন ছিল আজ থেকে 2 বছর আগে, এবং ওই পেইনটা তার 3 থেকে 4 ঘন্টা হয়েছিল। এখন আপনাকে জানতে হবে যে তার 3-4 বছর আগে বা 2 বছর আগে তার যে হঠাৎ বুকে ব্যথা হয়েছিল, বাসার সবাই কান্নাকাটি শুরু করেছিল, ওই বুকে ব্যথাটা অ্যাকচুয়ালি কেন হয়েছিল, তখন কি তার কোনো হার্ট অ্যাটাক হয়েছিল কিনা, সেই জিনিসটা যদি আপনাকে জানতে হয়, সেই জিনিসটার জন্য আপনার কিউ ওয়েভটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে কোনো একজন পেশেন্টের ওল্ড কোনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা জানার জন্য যদি কোনো একটা ইন্ডিকেটর থাকে সেটা হচ্ছে কিউ ওয়েভ। তাহলে কিউ ওয়েভের গুরুত্বটা অনেক বেশি। কিউ ওয়েভ সম্পর্কে আপনার যত বেসিক কনসেপ্ট থাকবে আপনি তত ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ওই পেশেন্টের মানে অতীতের সমস্যাটা, তার আগে কখনো হার্ট অ্যাটাক হয়েছিল কিনা। হ্যাঁ, তাহলে কিউ ওয়েভটা যখন নর্মাল, তার একটা রেঞ্জ আছে, আর নরমাল রেঞ্জটা যখন এটা অতিক্রম করবে তখন সেটাকে বলা হবে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। তো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভের 6-7টা কারণ আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে, যেটা প্রতি 100 জনের ইসিজি করা হলে মোস্ট ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা যদি পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে তার ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন থাকার কারণে তার প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা পাওয়া যায়। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ডেভেলপ করে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি, মানে কিউ ওয়েভ আমরা কিভাবে ডিটারমাইন করব, ইজ ইট নরমাল অর অ্যাবনরমাল অর প্যাথোলজিক্যাল। এই কিউ ওয়েভটাকে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কে। তাহলে সবাই বুঝতে পারছেন যে কিউ ওয়েভটা দেখা কেন ইম্পর্টেন্ট। জি ভাই। কেন ইম্পর্টেন্ট বলেন, কিউ ওয়েভ দিয়ে আমরা কি ডিটারমাইন করব। ওল্ড এমআই আছে কিনা ভাই এটা দেখবো। ওল্ড এম এর জন্য আমরা কিউ ওয়েভটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এবার তাহলে আমরা কিউ ওয়েভের নরমাল এন্ড অ্যাবনরমাল বিষয়গুলো একটু দেখে নিই।
ইসিজিতে পি ওয়েভের পরে প্রথম যে নেগেটিভ ডিফ্লেকশন ওয়েভটা থাকে তাকে কিউ ওয়েভ বলে। কিউ ওয়েভ অনেক ছোট হয়। ইসিজির যে 12টা লিডের মধ্যে লিড বি1 বি2 বি3 ব্যতীত অন্য যে কোনো লিডের মধ্যে খুব ছোট মানে 2 মিলিমিটারের চেয়ে ছোট কিউ ওয়েভ নরমালি থাকতে পারে। তাহলে আপনি একটা জিনিস এখানে দেখেন, প্রথমে এটা এখন ব্রেনের মধ্যে সেভ করে রাখেন, যেটা বললাম যে আপনার বি1 বি2 বি3 তে কোনো কিউ ওয়েভ কখনো থাকবে না। এখানে ছোট বড় কোনো কিউ ওয়েভ থাকবে না। তার মানে যদি কোনো একটা ইসিজি আপনি নিলেন, তার বি1 বি2 বি3 তে যদি আপনি একটা কিউ ওয়েভ দেখেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে দিস ইজ সিগনিফিক্যান্ট। এবার আসেন, অন্য যে কোনো লিডের মধ্যে খুব ছোট 2 মিলিমিটারের চেয়ে ছোট কিউ ওয়েভ নরমালি থাকতে পারে, মানে দুইটা স্মল স্কয়ার, দুইটা ছোট ঘরের চেয়ে মানে কম পরিমাণের কিউ ওয়েভ থাকতে পারে। এবার আসেন, আমরা বললাম যে সবগুলো লিডের মধ্যে বি1 বি2 বি3 তে কোনো মধ্যে কোনোটার মধ্যে থাকবে না, কিন্তু অন্য লিডের মধ্যে 2 মিলিমিটারের চেয়ে ছোট থাকতে পারে। আরেকটা আছে এক্সেপশনাল, সেই এক্সেপশনালটা আমরা এখন দেখব লিড 3। তাহলে লিড 3টা এক্সেপশনাল, এটা মনে রাখবেন। আমরা জানি সবগুলোতে ছোট ছোট থাকবে, কিন্তু লিড 3টা এক্ষেত্রে একটু এক্সেপশনাল। যদি আমরা তাকাই লিড 3টা এক্সেপশনাল। লিড 3 এর মধ্যে নরমাল কিউ ওয়েভ মানে নরমালি এটা 2 মিলিমিটারের চাইতে বেশি থাকতে পারে, মানে ছোট দুই ঘরের চেয়ে বেশি ডিপ হতে পারে। তবে তা কিউআরএস কমপ্লেক্সের সাথে কম্পেয়ার করলে কিউআরএস কমপ্লেক্সের 1/3 এর চেয়ে কম হবে। একটা ইয়া দেখলে দেখেন, মনে করি আমরা লিড 3টা আমরা ফিগার করতেছি, তাহলে আমাদের ছোট ছোট মানে বি1 এর মধ্যে সাপোজ এরকম থাকলো একটা কিউ ওয়েভ থাকলো, এরপরে এস ওয়েভ আসলো, এরপরে আসলো এদিকে আমাদের টি ওয়েভ আসলো। তাহলে বি1 এর মধ্যে লিড 1 এর মধ্যে ছোট এরকম একটা থাকতে পারে, সাপোজ এটা 2 মিলিমিটার বা 2 স্মল স্কয়ার। এখন লিড 3 তে কতটুকু হবে? লিড 3 তে এই কিউ ওয়েভ, এরপরে এটাকে যদি আমরা আর ওয়েভ ধরি, এরপরে হচ্ছে উপরে আসলো এস ওয়েভ, এর টি ওয়েভ গেল। তাহলে এখন এখানে দেখেন, মানে লিড 3 তে এটা যদি আমরা 2 মিলিমিটার 2 স্মল স্কয়ার ধরি, তাহলে এটা এই যে এখানে কিউ ওয়েভটা তৈরি হলো, এটা কিন্তু এটার চাইতে বড়। তাহলে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ যদি এটা লিড 3 তে হয়, লিড 3 তে যদি এরকম একটু বড় হয়, এটাকে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ বলা যাবে না আনটিল ইট রিচ টু মোর দ্যান 1/3 অফ দা আর ওয়েভ। তাহলে আর ওয়েভে যদি আমরা 1 ভাগ করি, 2 ভাগ করি, 3 ভাগ করে, তাহলে আর ওয়েভে 3 ভাগের 1 ভাগের চেয়ে যদি বড় হয়ে যায়, মানে কোথাও বলা আছে 25% মোর দ্যান 25% অফ আর ওয়েভ, এবং কোথাও বলা আছে যে মোর দ্যান আপনার আরো বেশি 1/3 এর থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে এটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ হবে। এখন শুধু একটাতে তো হবে না, যদি লিড 3টা তো আমাদের ইনফিরিয়র লিড, তো ইনফিরিয়র লিডের একটাতে হলে অন্যগুলো হবে, বাকিগুলোর সাথে করেসপন্ড করে আপনাকে ডায়াগনোসিসে যেতে হবে। এখন জাস্ট এখানে এতটুকু মনে রাখেন যে আমার লিড 2 এর মধ্যে নরমাল কিউ ওয়েভ 2 মিলিমিটারের চেয়ে বেশি ডিপ হতে পারে, তবে তা কিউআরএস কমপ্লেক্সের সাথে কম্পেয়ার করলে কিউআরএস কমপ্লেক্সের 1/3 এর চেয়ে কম হবে। তাহলে আমরা এখানে কথা পেলাম তিনটা। একটা হচ্ছে লিড বি1 বি2 বি3 এর মধ্যে কখনোই ছোট কিংবা বড় কোনো ধরনের কিউ ওয়েভ থাকবে না, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে সবগুলো লিডের মধ্যে মানে বি1 বি2 বি3 ব্যতীত আদার্স যে লিড গুলো আছে, সেখানের মধ্যে আপনার দুইটা ছোট গড় পরিমাণ কিউ ওয়েভ থাকতে পারে। আর থার্ড যে আমাদের কথাটা, সেটা হচ্ছে লিড 3। লিড 3 এর মধ্যে 2 গড়ের চেয়েও বড় হতে পারে। এবার আসেন আমরা কখন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ বলবো। লিড 3 এন্ড এভিআর ব্যতীত অন্য লিড সমূহে যদি দুইটা ছোট ঘরের চেয়ে ডিপ কিউ ওয়েভ থাকে, তাহলে তা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। আর সাথে কিউ ওয়েভের ওয়াইডটা যদি 1 মিলিমিটার, মানে কিউ ওয়েভের দূরত্ব মানে পাশাপাশি দূরত্বটা যদি 1 ঘরের চেয়ে বেশি হয়, আর বি1 বি2 বি3 তে যদি কোনো কিউ ওয়েভ দেখা যায়, তবে তা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ।
আর এটা আমরা আলোচনা করলাম যে 4 নাম্বার প্যাথোলজিক্যাল কিউব যদি আপনার লিড ইয়াতে দেখি, কিউবের ডেপথ যদি কিউআরএস কমপ্লেক্সের 1/3 এর চেয়ে বেশি হয় তবে তা প্যাথোলজিক্যাল কিউব। প্যাথোলজিক্যাল কিউব তখনই আপনি বলবেন যখন দুইটা পাশাপাশি লিডে প্যাথোলজিক্যাল কিউ দেখা যাবে। যেমন লিড 1 এর প্যাথোলজিক্যাল কিউ থাকলে লিড এভিএল এ থাকবে, বি1 এ থাকলে বি2 তে থাকবে। এখানের মধ্যে দেখেন আপনি খুব ছোট একটা নরমাল কিউ ওয়েভ দেখা যাচ্ছে, আর এখানের মধ্যে কিউ ওয়েভটা একটু বড় হয়ে গেছে, যে এখানে পি ওয়েভ শেষ হলো। এই যে এটা হচ্ছে এখানে কিউ ওয়েভ, আর এটা হচ্ছে কিউ ওয়েভ খুব ছোট। তাহলে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা এখানে প্রতিটা ডট এক ঘর করে ইন্ডিকেট করতেছে, মানে এখানে প্রায় 3 ঘরের চেয়ে বড় হয়ে গেছে। তাহলে এটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। এখানে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভের একটা ফিগার দেখানো হলো, যে এখানে এটা একটু অনেক বড়। এখন আমরা এই ইসিজিটার দিকে আমরা লক্ষ্য করি। এখানে দেখেন লিড 1 এখানের মধ্যে কোনো কিউ ওয়েভ নেই। লিড 2 এখানের মধ্যে তো কিউ ওয়েভে নাই, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ তো দূরের কথা। লিড 3 এর মধ্যে এই যে সর্বপ্রথম এখানে একটু ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া হ্যাঁ, স্ক্রিন চেঞ্জ হচ্ছে না। স্ক্রিন চেঞ্জ হচ্ছে না, একটা ইসিজি না ভাইয়া, আসে নাই। জি না ভাইয়া। ঠিক আছে, আপনারা কি একটা লিড দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না। না আমরা স্যার, আমরা কোনো দেখতে পাচ্ছি না, আমরা আমরা দেখতে কালারফুল পাচ্ছি না। পিকচারটাই দেখতে পাচ্ছি শুধু। ভাইয়া প্রথমে যে পিকচারটা শো করছিলেন ওটাই আছে এখনো। আপনি এতক্ষণ যা বলছেন কোনো পিকচারই চেঞ্জ হয় নাই ইসমাইল ভাই। কোনো পিকচার চেঞ্জ হয় নাই, এখন কোনো কিছু দেখা যাচ্ছে না। না না ওই same এটাই ভাই। আগেরটাই। হাবিব, হাবিব এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ এখন চেঞ্জ হয়েছে, এখন দেখতে এখন চেঞ্জ হয়েছে। জি স্যার, এখন দেখতে পাচ্ছি নরমাল কিউ ওয়েভ এন্ড প্যাথোলজিক্যাল কিউ ওয়েভস। এর আগের গুলো দেখা যায়নি। জি না স্যার, আমরা শুধু আগে জাস্ট একটা দেখা যায়নি কালারফুল ভাইয়া। পিকচার দেখেছিলাম। এর আগের কিছু চেঞ্জ হয় নাই ভাইয়া, আমি গাড়িতে তো এই জন্য আর কিছু বলি নাই। ওকে, ও, সমস্যা কি হলো? এই যে আমি এগুলো দেখা গেছে প্যাথোলজিক্যাল কিউ, না না ভাই এগুলো দেখি নাই। এগুলো কিছুই দেখা যায় নাই। না নরমাল না কিউ, এই যে আমি ড্রয়িং করছি, ড্রয়িং দেখা গেছিল। ড্রয়িংটা দেখা গেছে। আচ্ছা, এই যে এটা দেখা গেছিল। না এটা দেখা যায় নাই। যে আমি এখানে বলছিলাম যে ইসিজি তে পি ওয়েভ এর পরে প্রথম যে নেগেটিভ ডিফ্লেকশন ওয়েভটা থাকে তাকে কিউ ওয়েভ বলে। আচ্ছা, আপনারা কখন থেকে দেখতে পারেন নাই? এটা দেখতে পেয়েছিলেন? না ভাই, না 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 ভাইয়া দেখতে পাই নাই। প্রথম স্লাইডটাই দেখা গিয়েছিল। তো কেউ তো ইয়ে করেন নাই, আমি খেয়াল করিনি। আচ্ছা, কি একবার কি প্রথম থেকে শুরু করব? জি ভাইয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, আমার কথা শুনে তো লাভ হবে না, এটা অ্যাকচুয়ালি বোঝার ব্যাপার ছিল। আচ্ছা, আমি একটু আবার সামারি করতেছি। ভাই তাহলে প্রথম থেকে শুরু করেন ভাই, করলে হ্যাঁ, ভালো আমি হবে। প্রথম থেকে শুরু করতেছি, কারণ এটা না বুঝলে আপনার বেসিক কনসেপ্ট কিছুই ক্লিয়ার হবে না। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছেন সবাই?
জি জি। ঠিক আছে। আচ্ছা, আমি আবার শুরু করতেছি, আপনারা এখান থেকে একটু লক্ষ্য করেন। আমরা আলোচনা করেছিলাম যে, তো অ্যাকচুয়ালি টাইম চলে গেছে, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, এখন একটু শুনলে সবগুলো আবার ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম যে একটা পেশেন্ট যদি আপনার কাছে ধরেন আজ থেকে 3 থেকে 4 বছর আগে হঠাৎ তার বুকে ব্যথা হয়েছে, হ্যাঁ, এখন সে আপনার কাছে আজকে আসলো, আপনি কিভাবে বুঝবেন যে তার 3 থেকে 4 বছর আগে বুকে ব্যথাটা মানে হার্ট অ্যাটাকের কারণে ছিল? তার বয়স 50, তার হাই প্রেসার ছিল, আপনারই কোনো রিলেটিভ। এখন কিভাবে বুঝবেন যে তার তখন বুকে ব্যথাটা হার্ট অ্যাটাকের কারণে হয়েছিল? সেই জিনিসটার জন্য আপনার যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এই যে কিউ ওয়েভটা দেখা। কিউ ওয়েভ দেখলে আপনার এখানের মধ্যে মানে ওই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো কিউ ওয়েভের আমি একটা নরমাল এবং অ্যাবনরমাল কিছু কথা বলেছিলাম। আমরা দেখি যে এখানের মধ্যে যে সর্বপ্রথম যে ওয়েভটা আছে সেটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভের পরে সর্বপ্রথম নিচের দিকে যে ওয়েভটা আসে, নেগেটিভ যে ডিফ্লেকশনটা হয়, সেটাকে আমরা বলেছি কিউ ওয়েভ। কিউ ওয়েভ থেকে উপরের দিকে যদি আসে সেটা হবে আর ওয়েভ। আর ওয়েভ আবার আইসোইলেকট্রিক লাইন থেকে যখন নিচে যাবে তখন সেটা হবে এস ওয়েভ। যেদিকে একটু আপনারা লক্ষ্য করেন, মনে করেন এটা হচ্ছে পি ওয়েভ, পি ওয়েভের পরে এটা হচ্ছে পি আর সেগমেন্ট। তো পি আর সেগমেন্টের পরে এর নিচের দিকে খুব ছোট কিউ ওয়েভটা সবসময় খুব ছোট হয়, হ্যাঁ। তো এই ছোট কিউ ওয়েভ তৈরি হবে, কিউ ওয়েভ তৈরি হয়ে উপরের দিকে আপনার আর ওয়েভ যাবে। আর ওয়েভটা যখন এই যে আইসোলেটিক লাইন, এই লাইনটা বরাবর যখন চলে আসবে আর কি, এটা জাস্ট আমি এমনি আঁকতেছিলাম, এই লাইনটা বরাবর যখন আসবে তখন সেখানে আর ওয়েভ শেষ। এরপরে নিচের দিকে যখন সেটা যাবে সেটা হবে এস ওয়েভ। এস ওয়েভটা যখন আবার আইসোলেট্রিক লাইন বরাবর আসবে তখন এস ওয়েভ শেষ। আইসোলেট্রিক লাইন বরাবর আসার পরে এখানের মধ্যে যে একটা নচ ফরমেশন করতেছে এটাকে বলা হয় জে পয়েন্ট। তো জে পয়েন্টের পরে শুরু হবে এসটি সেগমেন্ট। তো এসটি সেগমেন্টের পরে আপনার হবে টি ওয়েভ। তাহলে এই যে কিউ ওয়েভটা আছে, কিউ ওয়েভটা সবগুলো ইসিজি তে থাকে না। কিউ ওয়েভ যদি না থাকে তারপরেও যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটাকে আমরা নরমালি কিউআরএস কমপ্লেক্স বলে থাকি। তো যদি এখানে যদি কিউ ওয়েভ না থাকে তাহলে লিডটা কেমন হবে? তখন লিডটা হবে এভাবে পি ওয়েভ হবে, পি ওয়েভের পরে মানে এভাবে উপরের দিকে উঠে হয়ে যাবে আর ওয়েভ, নিচের দিকে এই যে এই পয়েন্ট থেকে নিচের দিকে এটা হচ্ছে এস ওয়েভ। এস ওয়েভ এর দিকে আসবে এসটি সেগমেন্ট হবে। দেখেন এখানের মধ্যে কিউ ওয়েভ নাই, তার মানে কিউ ওয়েভ না থাকাটা কোনো দোষণীয় কিছু না। কিউ ওয়েভ না থাকলে ডায়াগনোসিস করতে সুবিধা হয়। কিউ ওয়েভ থাকলে সেটাকে কি প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ বলবেন না নরমাল কিউ ওয়েভ বলবেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। কিউ ওয়েভ যদি নরমাল থাকে তাহলে তো কোনো সমস্যা না, কিন্তু কিউ ওয়েভ যদি অ্যাবনরমাল থাকে তখন অ্যাবনরমালের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটা সেটা হচ্ছে মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে আপনার কাছে 3 বছর আগে যদি একটা পেশেন্ট মানে বুকে ব্যথা ছিল, যে আপনার যে কোনো রিলেটিভ হতে পারে, হ্যাঁ, এখন যেমন আজ থেকে প্রায় 10 বছর আগে আমার মায়ের এরকম প্রচন্ড বুকে ব্যথা হয়েছিল। তো তখন তো আমি বুঝতে পারি নাই, মেডিকেলও আসা হয় নাই তখন। পরবর্তীতে যখন আমার ইসিজি সম্পর্কে জ্ঞান অর্জন হয়, আমি ওনার ইসিজিটা করাই দেখলাম, তো দেখলাম যে ওনার প্যাথোলজিক্যাল কোনো কিউ ওয়েভ ডেভেলপ করে নাই, বাট ওনার কিছু কিছু লিডের মধ্যে টি ইনভার্সন আছে। তাহলে বুঝতে পারলাম ওই সময় ওনার যে ব্যথাটা ছিল সেটা একটা আনস্টেবল এনজাইনা ছিল। তাহলে এখন আমরা এখানে যে টপিকস গুলো আমরা এখানে জানবো, যে যদি আমরা আসি দেখি যে একটা অ্যাবনরমাল কিউ ওয়েভ তৈরি হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে মানে এই পেশেন্টের যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে মানে তার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হার্ট অ্যাটাকের কারণে ছিল। রেকর্ড হচ্ছে তো না?
তাহলে আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকে আমাদের বুঝতে পারলাম যে যখন আমাদের কিউ ওয়েভ ডেভেলপ করবে তখন আমরা বুঝতে পারবো যে তার অতীতে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা হার্ট অ্যাটাকের কারণে হয়েছিল। এবার আমরা বুঝবো যে নর্মাল কিউ ওয়েভটাকে আমরা কখন নর্মাল বলবো আর কখন অ্যাবনর্মাল বলবো। এর আগে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে পি ওয়েভের পরে সর্বপ্রথম যে নেগেটিভটা আসবে সেটা কিউ ওয়েভ, এরপরে পি ওয়েভের কিউ ওয়েভ যদি নাও থাকে তাহলে উপরের দিকে যে পজিটিভটা যাবে সেটা হবে আর ওয়েভ, আর আর ওয়েভ আইসোলেটিক লাইন বরাবর এসে আর ওয়েভের ইয়া শেষ, অ্যামপ্লিটিউড শেষ, পরে নিচের দিকে যেটা যাবে সেটা হচ্ছে এস ওয়েভ। তাহলে কিউ ওয়েভটা খুব ছোট হয়, আমরা এখানে এটাই দেখাতে চেষ্টা করছি। তাহলে কিউ ওয়েভটা মনে রাখবেন কোথায় কোথায় কিউ ওয়েভ থাকে না। এবার আমরা দেখি নরমাল কিউ ওয়েভ। তাহলে ইসিজি তে পি ওয়েভের পরে প্রথম যে নেগেটিভ ডিফ্লেকশন ওয়েভটা থাকে তাকে কিউ ওয়েভ বলে। কিউ ওয়েভ অনেক ছোট হয়। ইসিজির 12টা লিডের মধ্যে লিড বি1, বি2, বি3 ব্যতীত অন্য যে কোনো লিডের মধ্যে খুব ছোট, মানে 2 মিলিমিটারের চেয়ে ছোট কিউ ওয়েভ নরমালি থাকতে পারে। তাহলে এখানে এক্সেপশনাল যে কথাটা আমরা পেলাম সেটা হচ্ছে বি1, বি2, বি3, এই তিনটাতে কখনোই কিউ ওয়েভ থাকবে না। তাহলে এই বি1, বি2, বি3 তে যদি কিউ ওয়েভ থাকে তাহলে এটা হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে এখানে একটা জিনিস মনে রাখেন, বি1, বি2, বি3 আর 2 মিলিমিটার। তাহলে বি1, বি2, বি3 তে কখনোই থাকবে না, আর অন্য যে কোনো লিডের মধ্যে থাকলে 2 গড়ের চেয়ে কম হবে। মনে রাখবেন 2 মিলিমিটার মানে 2 গড়, ছোট গড়। এখন যা আলোচনা হবে সব ছোট গড়ের আলোচনা। এখন আসেন লিড 3টা এক্সেপশনাল। এটা আমি আলোচনা করছিলাম যে লিড 3টা আমাদের এই ক্ষেত্রে এক্সেপশনাল। যে লিড 3 এর মধ্যে কিউ ওয়েভটা 2 গড়ের চেয়ে বড় হতে পারে, বেশি ডিপ হতে পারে, তবে তা কিউআরএস কমপ্লেক্সের সাথে যদি কম্পেয়ার করলে কিউআরএস কমপ্লেক্সের 1/3 এর চেয়ে কম হবে। আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই, মনে করেন এটা হচ্ছে লিড 2, তাহলে লিড 2 তে এই কিউ ওয়েভটা ছোট থাকবে, আর ওয়েভ হলো, এরপরে এস ওয়েভ হলো, এরপরে টি ওয়েভ, এটা লিড 2। এখন যদি লিড 3 তে থাকি তাহলে লিড 3 তে আমাদের কিউ ওয়েভটা কেমন হতে পারে, সাপোজ এটা পি ওয়েভ, এই কিউ ওয়েভটা 3 গড় পর্যন্ত হতে পারে। আমরা যদি এখানে 1 গড়, 2 গড়, 3 গড় যদি হিসাব করি, 3 গড়ের চাইতেও মানে এখানে কি বলা হয়েছে, 3 এর লিড 3 এর মধ্যে কিউ ওয়েভ 2 গড়ের চেয়ে বেশি ডিপ হতে পারে। কতটুকু ডিপ হতে পারে, এটা যদি আর এর সাথে আমরা কম্পেয়ার করি, সাপোজ এটা আর ওয়েভ, যদি আর ওয়েভের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে আর এর 1/3 পরিমাণ হতে পারবে। যদি আর এর 1/3 উপরের দিকে, যে আইসোলেটিক লাইন থেকে উপরের দিকের অংশটাকে আমরা আর বলে থাকি, তাহলে আর ওয়েভের সাথে যদি কম্পেয়ার করি তার 1/3 এর চেয়ে কম হবে নরমালি। আর যদি 1/3 এর চেয়ে বেশি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারবো, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ বলতে পারবো। তাহলে এখানে 3টা কথা। একটা কথা হচ্ছে লিড বি1, বি2, বি3 তে কখনোই থাকবে না, এই 3টাতে কিউ ওয়েভ থাকাটা অন্যায়। আর হচ্ছে লিড অন্য যে লিড গুলো আছে সেখানে 2 গড়ের মতো থাকবে, আর লিড যদি আমরা লিড 3 ধরি সেখানে লিড 3 এর মধ্যে আপনার 1/3 অফ কিউআরএক্স কমপ্লেক্স থাকতে পারে। এতটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আসেন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভের আলোচনা করে ফেললাম। এখানে জাস্ট স্লাইডটা দেখে নেন। যখন মানে আপনারা অডিও ভিজুয়াল যখন হয় একসাথে শোনা এবং দেখা, তখন এটা খুব ভালোভাবে মস্তিষ্কে সেভ হয়। যে লিড 3 এন্ড এভিয়ার ব্যতীত অন্য লিড সময় যদি 2 মিলিমিটারের চেয়ে ডিপ থাকে তাহলে তা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। আর সাথে কিউ ওয়েভের ওয়াইড কতটুকু থাকবে, ডিপ তো বুঝলাম, এখন ওয়াইড মানে পাশাপাশি কতটুকু থাকবে। পাশাপাশি এটা 1 গড়ের চেয়ে বেশি হবে অধিকাংশ সময়, অনেক সময় 1 গড়ের চেয়ে কমও হয়, কারণ গড়গুলো এত ছোট বোঝা যায় না। তো আপনি ডিপটা দেখলেই মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবেন, আর বি1, বি2 থেকে দেখা যাবে না। এগুলো আলোচনা করছি। এখন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ কখন বলবেন? প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ বলা হবে যখন দুইটা পাশাপাশি লিডে মানে দেখা হবে, তখন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ বলবেন। কারণ পাশাপাশি লিডটা একটু বুঝে নেন। আমরা ইসিজির মধ্যে এই জিনিসটা বুঝেন, এই যে 2, 3 আর এভিএস,
এটাকে কোথায় দেখানো হয়েছে? মানে এই বোর্ডের নিচের দিকে দেখানো হয়েছে, তাই না? আপনি ফিগারটা মনে রাখেন, তাহলে আর কখনো বলবেন না। তার মানে আমার যে ইসিজি পেপারের মধ্যে লিড 2, 3, এবিএফ, এই তিনটা ভালোভাবে মাথায় রাখেন যে এই তিনটা হার্টের ইনফিরিয়র সারফেসকে দেখেন এই তিনটা লিড হার্ট নিচ থেকে হার্টকে দেখতেছে। এই কারণে লিড 2, 3, এবিএফ এই তিনটা লিডের মধ্যে ইসিজি পেপারটা আপনাদেরকে দেখাবো। যদি এখানে যদি লিড 2, 3, এবিএফ এর মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায়, অথবা যদি আপনি একটা প্যাথোলজিক্যাল কিউ দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আমি সবাইকে কিন্তু মানে আনমিউট করে রেখেছি যাতে মানে কোশ্চেন করতে পারে। দয়া করে কেউ কথা বলবেন না, অন্যদের ডিস্টার্ব হচ্ছে। আপনারা কেউ কথা বলবেন না, কথা বললে অন্যদের ডিস্টার্ব হচ্ছে। তাহলে আমরা এখানে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে যে লিড 2, দেখেন এখানে যে লিড 2, 3, এবিএফ, লিড 2, 3, এবিএফ কি করতেছে? হার্টের ইনফিরিয়র দিক থেকে হার্টটাকে দেখতেছে। তার মানে এটা হার্টের ইনফিরিয়র সারফেসকে ইন্ডিকেট করে। এখন যদি লিড 2, 3 এবং এবিএফ এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, যে লিড 2, 3 আর হচ্ছে এবিএফ, এই তিনটা লিডের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তখন বুঝবেন যে হার্টের ইনফিরিয়র সারফেসের মধ্যে প্রবলেম হচ্ছে। ইনফিরিয়র সারফেসের প্রবলেম কি হচ্ছে? ইনফিরিয়র সারফেসে মানে আর্টারি সাপ্লাই কি রাইট করোনারি আর্টারি, যখন রাইট করোনারি আর্টারিতে কোনো ব্লকেজ হবে অথবা ওখানে ব্লাড ফ্লোতে কোনো সমস্যা হবে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ হবে, তখন আপনার লিড 2, 3, এবিএফ এর মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। তাহলে আমরা যদি লিড 2, 3 এন্ড এবিএফ কে চিন্তা করি, এটা হচ্ছে হার্টের ইনফিরিয়র সারফেস কে, তাহলে দেখেন ভিউ অফ দা হার্ট, ইনফিরিয়র সারফেস কে দেখার জন্য লিড 2, 3, এবিএফ ব্যবহার হয়। এখন দেখেন 1 এন্ড এভিএল, আমরা এই যে ল্যাটারাল, এটা হার্টের ল্যাটারালি দেওয়া হয়েছে এবিএল, এবং এটাও হার্টের ল্যাটারালি দেওয়া হয়েছে 1। তাহলে লিড 1 এন্ড এভিএল, আর এদিকে দেখেন B5 এন্ড B6, এগুলো হার্টের ল্যাটারাল সারফেস কে ইন্ডিকেট করতেছে। কারণ এগুলো সবগুলো হার্ট থেকে, এই যে আমাদের এখানে যদি হার্টটা থাকে, তাহলে হার্টকে ল্যাটারাল দিক থেকে মানে দেখতেছে, ফোকাস করতেছে। তাহলে লিড 1 এন্ড এবিএল এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে হার্টের ল্যাটারাল সারফেসের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে। ল্যাটারাল সারফেসের মধ্যে কোন আর্টারি থাকে? ওখানে লেফট করোনারি আর্টারি থাকে, এন্ড তার ব্রাঞ্চ গুলো লেফট ডিসেন্ডিং আছে, লেফট সারকামপ্লেক্স আর্টারি আছে। তাহলে 1 এবিএল এর মধ্যে প্রবলেম হওয়া মানে লেফট করোনারি আর্টারিতে কোনো সমস্যা হচ্ছে, অথবা হার্টের ল্যাটারাল সারফেসের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। যদি আমরা ইনফিরিয়র এমআই বলি, তার মানে হচ্ছে যে হার্টের ইনফিরিয়র সারফেসে যে আর্টারিটা আছে, সেই আর্টারিতে কোনো ব্লকেজ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে। আর 1 আর এভিএল এর মধ্যে যদি কোনো প্রবলেম দেখি, হার্ট অ্যাটাকের কোনো প্রবলেম দেখি, যেটা আমরা আজকে ইনশাআল্লাহ বুঝতে চেষ্টা করব, তাহলে আমরা বুঝবো যে হার্টের কি হচ্ছে, মানে ল্যাটারাল সারফেসে কোনো প্রবলেম হচ্ছে এবং লেফট করোনারি আর্টারিতে মূলত হয়তো ব্লকেজটা আছে। এখন আসেন, যদি B1, এই যে B1 আর B2 যে আমরা এখানে আছে, যেটা মানে স্টারনামের ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে একটা দেওয়া হয়, স্টারনামের রাইট সাইড এন্ড লেফট সাইডে। তো B1 এন্ড B2 তে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটা সেপ্টাল, মানে সেপ্টাল সারফেসকে ইন্ডিকেট করতেছে। এন্ড B3 এন্ড B4 এর যে লিড গুলো আছে, সেখানের মধ্যে যদি আমরা কোনো টিপিক্যাল ফিচার্স পাই, তাহলে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসকে ইন্ডিকেট করতেছে। আর যদি টোটাল এখানে যে B1 থেকে B6 পর্যন্ত যে 6টা আছে, যদি এই সবগুলোতে কোনো প্রবলেম হয়, তখন সেটাকে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বলা হচ্ছে। এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে এখন মনে রাখেন, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে 2, 3, এবিএফ, যেটা হার্টের ইনফিরিয়র সারফেসকে ইন্ডিকেট করতেছে। এখন যদি 2, 3, এবিএফ লিডের মধ্যে যদি আপনি একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পান, তাহলে বুঝতে পারবেন এই পেশেন্টের অতীতে একটা হার্ট অ্যাটাক হয়েছিল। এখন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ অনেক পেশেন্টের মধ্যে 72 ঘন্টা পরেও ডেভেলপ করে। তো রিসেন্ট যখন পেইন নিয়ে আসবে, তখন তো আমরা রিসেন্ট এমআই আমরা চিন্তা করব, কিন্তু যদি তার 2-3 বছর আগের পেইনের হিস্ট্রি থাকে, তখন আমরা সেটাকে ওল্ড এমআই বলবো। এটা ওল্ড এমআই বলা হয়। রিসেন্ট এমআই যাদের রিসেন্টলি পেইন হিস্ট্রি থাকবে, সেটা আর কি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তার একটা প্রিভিয়াস এমআই হিস্ট্রি থাকবে।
তাহলে এখানে আমরা দেখেন নরমাল কিউ ওয়েভটা দেখলেন ফিগার এ তে, আর ফিগার বি তে হচ্ছে অ্যাবনরমাল কিউ ওয়েভ। মানে অ্যাবনরমাল কিউ ওয়েভটা যে এখানে প্রথমে আর ওয়েভটা আসলো, সরি এখানে প্রথমে পি ওয়েভ আসলো, পি ওয়েভের পরে এটা পি আর সেগমেন্ট, পি আর সেগমেন্টের পরে এরপরে এই যে নিচের দিকে আসলো, এটা হচ্ছে মানে আপনার কিউ ওয়েভ। কিউ ওয়েভের পরে আপনার এদিকে আবার চলে আসলো উপরের দিকে এস ওয়েভ চলে আসলো, সরি আর ওয়েভ আসলো, আর ওয়েভ থেকে এস ওয়েভ, এস ওয়েভ এখানে আসে নাই দেখেন, এটা উপরের দিকে চলে গেছে। এটা একটা রিসেন্ট এমআই ফিগারের মতো হচ্ছে আর কি, জাস্ট কিউ ওয়েভটা একটু ফোকাস করালাম। এই সিজির দিকে লক্ষ্য করেন, এই সিজির মধ্যে কিউ ওয়েভটা একটু বড় করে দেখানো হয়েছে এবিএফ এর মধ্যে। তো এবিএফ এর মধ্যে সর্বোচ্চ 2 গড় পর্যন্ত নরমাল, কিন্তু এখানে 2 গড়ের চাইতে বেশি হয়ে গেছে। তাহলে 2 গড়ের চাইতে যেহেতু বেশি হয়ে গেছে, এটাকে আমরা নরমাল, এই যে এখানে আইসোলেটিক লাইন যদি আমরা এটা চিন্তা করি, আইসোলেটিক লাইন থেকে এইভাবে নিচের দিকে আসছে, যদি আমরা পাশে দিয়ে টানি দেখি এতটুকু আসছে, তাহলে এখানে কত গড় হচ্ছে, এই যে ছোট 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, প্রায় 5 গড় পর্যন্ত হয়ে গেছে। তাহলে লিড এবিএফ এর মধ্যে সর্বোচ্চ লিমিট হচ্ছে 2 মিলিমিটার, মানে 2 স্মল স্কয়ার পর্যন্ত, 2টা ছোট গড় পর্যন্ত থাকতে পারবে, কিন্তু এখানে বড় হয়ে গেছে। তাহলে আমরা যখন ইসিজির আলোচনা করলাম, এখন এমআই এর ক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা কখন সিগনিফিকেন্ট হবে? প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা সিগনিফিকেন্ট হবে যখন দুইটা পাশাপাশি লিডের মধ্যে, যেমন 2, 3 এবিএফ, তিনটার মধ্যে যে কোনো দুইটার মধ্যে আপনার কিউ ওয়েভ থাকতে হবে। হ্যাঁ, ল্যাটারাল লিডের মধ্যে আমরা জানি ল্যাটারালের মধ্যে আছে 1 এভিএল, বি5, বি6। তাহলে 1 এর মধ্যে প্রবলেম হলে এভিএল এর মধ্যেও প্রবলেম হতে পারে, বি5, বি6 এর মধ্যেও প্রবলেম হতে পারে। এখন এই ইসিজিটার দিকে দেখেন সবাই, লিড 1টা দেখেন, এখানে লিড 1 এর মধ্যে কি কোনো প্যাথোলজিক্যাল বা একটা ছোট কিউ ওয়েভ আছে, কিউ ওয়েভটা 1 গড় পরিমাণ আছে। তো যদি এই কিউ ওয়েভে 1 গড় পরিমাণ আছে, 1 গড় পরিমাণ থাকাটা হচ্ছে নরমাল, তার মানে এখানে কোনো অ্যাবনরমালিটি নেই। লিড 2টা আপনি দেখেন, লিড 2 তে এই যে এটা পি ওয়েভ দেখা যাচ্ছে, পি ওয়েভের পরে এখানে কোনো কিউ ওয়েভ নেই। লিড 3 তে পি ওয়েভটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমরা গত আলোচনায় করছি পি ওয়েভটা আমরা জাস্ট ক্লিয়ারলি বোঝা যায় লিড 2 তে। হ্যাঁ, তো যে কোনো একটা লিডে কি পি ওয়েভ যদি ক্লিয়ারলি বোঝা যায় তাহলে যথেষ্ট, সব লিডে বোঝা যাওয়া লাগবে না। এখানে যে লিড 3টার দিকে তাকান, লিড 3 এর মধ্যে সর্বপ্রথম কিউ ওয়েভটা এখানে দেখা যাচ্ছে না, এখানে একটা আর ওয়েভ আছে, এরপরে নিচের দিকে এস ওয়েভ চলে আসছে, আর এস কমপ্লেক্স হয়ে গেছে। এরপরে এভিএল এর মধ্যেও কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ নাই, তাহলে এখানের মধ্যে কি কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে? এই যে এটা হচ্ছে বি1, এরপরে বি2, বি3, এটা একটা নরমাল ইসিজি, এখানের মধ্যে কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ নেই। তাহলে নরমাল ইসিজির মধ্যে কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ থাকে না। এখন এখানের মধ্যে দেখেন 2, 3 এবিএফ এর মধ্যে এখানে দেখানো হচ্ছে যে লিড 2 এর মধ্যে দেখেন, এটা আবার মার্ক করে দেখানো হয়েছে। লিড 3 এর মধ্যে দেখেন একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে। মাহির করে ভাই আপনারা যারা কথা বলবেন একটু মিউট করে কথা বলবেন, হ্যাঁ, আপনার কারণে যেন আরেকজনের প্রবলেম না হয়। এরপরে এবিএফ এর মধ্যে দেখেন, এবিএফ এর মধ্যে একটা কিউওয়েভ দেখা যাচ্ছে। তাহলে কিউওয়েভের আপনারা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝেন যে আপনার লিড 2, 3 এবিএফ ইনফিরিয়র ওল্ড এমআই বলতে হলে এই তিনটার মধ্যে থেকে যে কোনো দুইটার মধ্যেই প্যাথোলজিক্যাল কিউওয়েভটা থাকতে হবে, যে কোনো একটাতে আছে ইটস নট সিগনিফিকেন্ট। এখন যদি আপনি ল্যাটারাল এমআই বলতে হয়,
তাহলে 1 AVL B5 B6 এর মধ্যে থেকে যে কোনো একটাতে প্রবলেম থাকতে হবে, যে কোনো দুইটাতে থাকতে হবে। এটা আবার দেখালাম, জাস্ট রিকল। যদি কোনো পেশেন্টের লিড 2-3 AVF এ মানে সমস্যা হয়, আপনি তখন সেটাকে বলবেন ইনফিরিয়র এমআই, মানে হার্ট অ্যাটাকের যদি সাইন সিমটমস থাকে অথবা এসটি এলিভেশন অথবা প্যাথোলজিক্যাল কিউএফ থাকে, মানে যাই হোক এটা ইনফিরিয়র সারফেস 2-3 AVF দ্বারা আপনারা যখন ডায়াগনোসিস করবেন, একটা ইসিজি তে যখন ডায়াগনোসিস করবেন, সেটাকে কি আপনি ইনফিরিয়র ধরেন হার্ট অ্যাটাক হলো, তখন হার্ট অ্যাটাক হলে ইনফিরিয়র হতে পারে, ল্যাটেরাল হতে পারে, অ্যান্টেরিয়র হতে পারে, সেপ্টাল হতে পারে। এখন যদি 2-3 AVF এর মধ্যে হয়, তখন সেটাকে আপনি বলবেন ইনফিরিয়র। সাপোজ 2-3 AVF এর মধ্যে একটা প্রিভিয়াস একটা হার্ট অ্যাটাকের একটা কিউএফ দেখা যাচ্ছে, তখন ডায়াগনোসিসের সময় আপনি বলবেন ইনফিরিয়র ওল্ড এমআই। এখন আসুন, একটা পেশেন্টের লিড 2-3 AVF এই তিনটার মধ্যে প্যাথোলজিক্যাল কিউএফ আছে, এরপরে লিড 1 AVL এটার মধ্যেও প্যাথোলজিক্যাল কিউএফ আছে, তখন আপনি এটাকে কিভাবে বলবেন? তখন সেটাকে আপনি দুইটাকে যোগ করে দিবেন, ইনফেরোল্যাটারাল মানে ওল্ড এমআই। এখন যদি আসেন একটা পেশেন্টের B3 এবং B4 এর মধ্যে আছে এবং ইনফিরিয়র এর মধ্যে আছে, সেক্ষেত্রে আপনি ওই যে অ্যান্টেরিয়র কি ইনফিরিয়রের সাথে যোগ করে দিবেন, অ্যান্টেরো ইনফিরিয়র। এখন একটা পেশেন্টের B1 B2 তে প্যাথোলজিক্যাল কিউএফ আছে, B3 B4 ও আছে, তখন আপনাকে সেটাকে বলবেন অ্যান্টেরোসেপ্টাল। হ্যাঁ, মানে যতগুলো লিডে আছে সবগুলো বলে দিবেন। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে বুঝতে পারা যে সামথিং এখানে তার প্রবলেম রং, সেটা বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর নামটা আপনি আস্তে আস্তে যখন একটার পর একটা পড়তে থাকবেন, দেখতে থাকবেন, এই নামগুলো খুব সহজ হয়ে যাবে। অনেকে আছে এগুলো তো সবাই দেখে এসেছেন, যারা নতুন তাদের কাছে একটু ইয়া হতে পারে যে ইনফিরিয়র কেন বলতেছি, 2-3 AVF কে, এটা হার্টকে মানে নিচ দিক থেকে ফোকাস করতেছে, সেই জন্য 1 AVL ল্যাটারাল দিক থেকে বলতেছে, তাই 1 AVL কে আমরা মানে ল্যাটারাল সারফেসে রাখলাম। B5 B6 ও ল্যাটারালি আছে, আর B3 B4 হার্টের অ্যান্টেরিয়র সারফেসটাকে দেখতেছে। এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? কার্ডিয়াক সারফেসটা কার্ডিয়াক সারফেস সবাই বুঝেছেন? জি ভাই। কি ভাই বুঝেছি। জি হ্যাঁ, তাহলে কার্ডিয়াক সারফেস যদি বুঝে থাকেন, এবার আমরা আরেকটু ডিপের মধ্যে যেতে পারি। এখন এখানের মধ্যে একটা দেখেন করোনারি আর্টারিটা দেখেন, এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। ইসিজিতে বা বিভিন্ন জায়গাতে এগুলোকে আরসিএ বলা হয়, মানে রাইট করোনারি আর্টারি। এই দিক দিয়ে আসছে লেফট মেইন করোনারি আর্টারি। লেফট মেইন করোনারি আর্টারি দেখেন ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে লেফট সারকামপ্লেক্স করোনারি আর্টারি, আর এদিকে ডিসেন্ডিং মানে আসতেছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। হ্যাঁ, যদি কোনো আর্টারির এই জায়গাতে মানে প্রবলেম হয়ে যায়, লেফট মেইন করোনারি আর্টারিতে যদি প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু তার এই দিকের কোথাও কিন্তু ব্লাড সাপ্লাই পাবে না। কারণ আপনারা জানেন যে যখন স্টেন্ট করা হয়, স্টেন্ট বলতে আর্টারি গুলোর ভিতরে একটা রিং শেপ একটা মানে ধাতু দিয়ে তৈরি একটা জিনিস লাগাই দেওয়া হয় যখন সেখানের মধ্যে কোনো প্রবলেম হয়। তো মোটামুটি 3টা পর্যন্ত রিং লাগানো হয়, এটা আপনারা জানেন। তো 3টা হলে কোথায় অনেকের প্রবলেম হয়, কোথায় আর্টারি গুলোতে কোথায় ব্লকেজ হয়, এই জিনিসটা মনে রাখবেন। যেখানে ব্রাঞ্চিং আছে সেখানেই কিন্তু অ্যাথারোস্ক্লেরোটিক প্লেক হয়। হ্যাঁ, তো অনেকের আছে রাইট করোনারি আর্টারিতে যদি তার মানে কোনো ব্লকেজ হয়ে যায়, তাহলে কিন্তু তার ইনফিরিয়র এমআই ডেভেলপ করবে। যে হার্টের ইনফিরিয়র সারফেস আছে, হার্টের ইনফিরিয়র সারফেসের মধ্যে ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাবে, রাইট এট্রিয়ামে বন্ধ হয়ে যাবে, রাইট এট্রিয়াম প্রপারলি সাপ্লাই পাবে না। রাইট এট্রিয়াম প্রপারলি যদি সাপ্লাই না পায়, তাহলে তার যে এসএ নোড আছে এসএ নোডে পাবে না, এসএ নোডের পরে যে এবি নোড, এগুলো তো রাইট এট্রিয়ামের মধ্যে থাকে, এগুলো ব্লাড সাপ্লাই প্রপারলি পাবে না। তাহলে রাইট করোনারি আর্টারিতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি বুঝতে পারবেন তার ইনফিরিয়র মানে ইনফিরিয়র এমআই যদি হয়, তাহলে রাইট করোনারি আর্টারিতে মানে মেইন প্রবলেমটা রাইট করোনারি আর্টারিতে। আর যদি দেখেন, যদি আমরা একটা পেশেন্টের ল্যাটেরাল এমআই পেলাম অথবা ল্যাটেরাল সারফেসের মধ্যে কোনো ল্যাটেরাল, সেটা হচ্ছে 1 AVL। এভিএল তো এল বলতেই ল্যাটেরাল বোঝা যায়, ঠিক না? আর 1 একটা লাগাই দিলেন যে ওইটা ল্যাটেরাল, সবচেয়ে প্রথম সংখ্যা 1, আর লেফট মেইন করোনারি আর্টারিটাও সবচেয়ে বড়, তো মানে ব্রাঞ্চিং বেশি, সেই হিসাবে 1 AVL। B5 B6 তো আলাদাই, আপনারা জানেন যখন এগুলো ইলেকট্রোড গুলো প্লেসমেন্ট করা হয়, সেখানে এগুলো খুব ল্যাটেরাল সারফেসে বসানো হয়।
তাহলে এগুলো যারা একবারে বিগিনার তারা কনফিউজড হয়ে যায় কোনটা কোথায়। ফিগার গুলো একটু কয়েকবার দেখবেন, কয়েকবার দেখলে এটা ব্রেন এগুলো ফোকাস করে নেবে। তাহলে লেফট মেইন করোনারি আর্টারিতে যদি এই জায়গাতে যদি প্রবলেম হয়ে যায়, তাহলে দেখা গেছে 1 AVL B5 B6 সবগুলোতেই একটা চেঞ্জ চলে আসবে। তো ইসিজি দেখে বুঝতে পারবেন যে তার স্টেন্টিংটা কোথায় করানো লাগতে পারে। যে তার হার্টে বলা হয় যে রিং লাগাতে হবে। হার্টে রিং লাগানো বলতে আর্টারি গুলোর ভিতরে, যারা 3rd ইয়ার 4th ইয়ারের আছে তাদের জন্য বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি হার্টে কোনো রিং না, এই যে ভেসেল গুলো আছে, ব্লাড ভেসেল গুলো, এগুলো ভিতরে অ্যাথারোস্ক্লেরোটিক প্লেক হয়ে এগুলোকে টোটালি ন্যারো করে ফেলে। যখন এগুলোকে ন্যারো করে ফেলে তখন এগুলোর ভিতরে আমরা ওই যে ছোটবেলায় কলম, বিভিন্ন কলম ছিল, কলমের ভিতরে বিভিন্ন স্প্রিং জাতীয় কিছু পাওয়া যেত, ঠিক ওই যে মানে স্ট্যান্ড গুলো ঠিক এরকম। হ্যাঁ, এগুলো কিছু মানে মেটালিক দ্বারা তৈরি, ওইগুলোকে জাস্ট ব্লাড ভেসেলের ভিতরে ঢুকাই দেওয়া হয়। এগুলো রেডিয়াল আর্টারি দ্বারা করা যেতে পারে, মানে খুব ছোটভাবে রেডিয়াল আর্টারি দিয়ে এগুলো ঢুকানো হয়, অথবা মাঝে মধ্যে ফিমোরাল আর্টারি, বেশি আগে ফিমোরাল আর্টারি করা হতো, এখন রেডিয়াল আর্টারি দিয়ে, রেডিয়াল আর্টারির মাঝে একটা খুব ছোট একটা ওপেনিং করে তারপরে এগুলো ইয়ে করা হয়, ভিতরে ঢুকানো হয়। তাহলে এগুলো পরবর্তীতে আমরা ম্যানেজমেন্ট ক্লাসে আলোচনা করব। জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম, রাফ একটা ধারণা, যে আমার রাইট করোনারি আর্টারি এদিকে আস্তে আস্তে ইনফিরিয়র সারফেসকে সাপ্লাই দিচ্ছে। এই কারণে ইনফিরিয়র এমআই হলে আমার মাথার মধ্যে যেতে হবে যে রাইট ভেন্ট্রিকলে প্রবলেম হচ্ছে। রাইট ভেন্ট্রিকলের প্রবলেম যদি হয়ে যায় তাহলে আমাদের যে ফ্রি লোড আছে ওইটা কমে যাবে, ব্লাড প্রেশার, সিভিয়ারলি ব্লাড প্রেশার ফল করতে পারে, পেশেন্ট কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। তো সেজন্য এগুলো মাথায় রাখতে হবে। এরপরে আমাদের এখানে যেগুলো আছে বাকিগুলো যদি ল্যাটারাল সারফেসে হয় তাহলে আমরা ভেবে নেব যে এই আর্টারি গুলোতে সমস্যা হচ্ছে। আবার একটু দেখে নেন। 2-3 AVF inferior surface, 1 AVL B5 lateral surface, B3 B4 anterior surface, B1 B2 septal। দুইটাতে যদি মানে এটা দুইটাতে প্রবলেম থাকে সেক্ষেত্রে অ্যান্টেরোসেপ্টাল হতে পারে, অ্যান্টেরোল্যাটারাল হতে পারে, ইনফেরোল্যাটারাল হতে পারে। তাহলে এবার এই ইসিজিটার মধ্যে আমরা আসি, এই ইসিজিটার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা আমরা এটা একটু দেখি। এখানের মধ্যে যদি আমরা দেখি B1, এখানের মধ্যে তেমন একটা সমস্যা নেই, এখানের মধ্যে সবগুলো আমরা নরমাল ওয়েভ দেখতে পাচ্ছি। এখন আমরা এই ইসিজিটার দিকে আমরা একটু লক্ষ্য করি। এখানের মধ্যে মানে প্যাথোলজিক্যাল কিউ কোথাও আছে কিনা আমরা সেটা দেখবো, আমরা অন্য কিছু দেখবো না, কেমন? আমরা জাস্ট এখানে প্যাথোলজিক্যাল কিউটা খুঁজবো। তো প্যাথোলজিক্যাল কিউ যদি আমরা এখানে খুঁজি, কারণ আমরা এখানে এসটি সেগমেন্ট কিন্তু বুঝাই নেই, তাই এসটি সেগমেন্ট গেলে এখানে আপনারা আরো দারুণ কিছু জিনিস এখানে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। এখন আমরা এখানে দেখেন লিড B1 এর মধ্যে এটা আমরা দেখছি পি ওয়েভ এর পরে তেমন আর কোনো সমস্যা নাই। এখন লিড 2 তে দেখেন, লিড 2 তে আমরা পি ওয়েভটা এখানে দেখলাম, পি ওয়েভের পরে এখানে খুব ছোট একটা কিউ ওয়েভ, যদি আমরা এখানে এটাকে যদি আইসোলেটিক লাইন ধরি তাহলে আইসোলেটিক লাইন থেকে এখানে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ নাই। লিড 3 আর এভিএফ হচ্ছে প্যাথোলজিক্যাল কিউব আছে। তাহলে এখানে লিড 2 তে কোনো প্যাথোলজিক্যাল কোনো কিউ নাই। এবার দেখেন লিড 3 এর মধ্যে একটা কিউ দেখা যাচ্ছে, দেখেন এটা যদি আমরা পি ওয়েভ ধরি, পি ওয়েভ থেকে একবারে নিচের দিকে এটা গেল, তাহলে এর নিচের দিকে এটা টোটালি হচ্ছে কিউ ওয়েভ। এরপর হচ্ছে এবিএফ এর মধ্যে আমাদের একটা কিউ ওয়েভ আছে। তাহলে যদি আমাদের এখানের মধ্যে দুইটা কিউ ওয়েভ আছে তাহলে আমরা বলছি যে কোনো একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভকে তখন সিগনিফিকেন্ট বলবো যখন দুইটা জায়গাতে আমাদের প্রবলেম দেখা যাবে, তখন সেটাকে আমরা সিগনিফিকেন্ট বলবো। তাহলে এখানের মধ্যে আপনারা দেখেন লিড 2 তে যদিও প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু লিড 3 তে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আমরা জানি লিড 3 তে প্যাথোলজি কিউ ওয়েভটা মানে কি হতে হবে,
1/3 এর চাইতে আরো ওয়েভের 1/3 এর চাইতে বড় হতে হবে। তো এখানে কিন্তু অনেক বড়। এরপরে এফ এর মধ্যেও কিন্তু এখানে 2 ঘরের চাইতে বেশি। তাহলে এখানের মধ্যে এই ইসিজির মধ্যে লিড 2, 3 এবং এভিএফ এর মধ্যে একটা প্যাথোলজিক্যাল কিউ আছে। তাহলে এই ইসিজির ডায়াগনোসিসটা কি হবে কেউ বলতে পারবেন? ইনফিরিয়র এমআই ইনফিরিয়র কোন ধরনের এমআই হবে? বাই ওল্ড ওল্ড ইনফেরিয়র। ওল্ড ইনফিরিয়র এমআই। ওল্ড ইনফিরিয়র এমআই হবে। এখন এটা ওল্ড ইনফিরিয়র এমআই আপনারা জাস্ট মাথায় রাখেন, আমরা এটা পরে আলোচনা করব। জাস্ট ওল্ডটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু এক্স্যাক্টলি এটা কিন্তু ওল্ড না, এটা রিসেন্ট, মানে হয়তো 70 ইয়ার্স বা সামথিং এসটি সেগমেন্ট এলিভেটেড আছে। এসটি এলিভেশনটা এখনো এখানে রয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা পরে আলোচনা করব। জাস্ট আপনারা যে এখানে একটা এমআই হয়েছে, পেশেন্টের একটা হার্ট অ্যাটাক হয়েছে, এতটুকু বুঝতে পারলে এনাফ। বাকিটা আমরা নেক্সট আলোচনা করলে ক্লিয়ার হবে। এবার এই সিরিজটার দিকে লক্ষ্য করেন, এটা আরেকটু ক্লিয়ার। এখানে দেখেন লিড 2 তে কিন্তু কিউ প্যাথোলজিক্যাল কিউ আছে, লিড 3 তে প্যাথোলজিক্যাল কিউ আছে এবং এফ এর মধ্যেও আছে। তাহলে এটাও কোন ধরনের এমআই? ওল্ড ইনফিরিয়র এমআই। বুঝতে পারছেন এটা সবাই? জি ভাই। আমরা ওল্ড এমআই কি দেখে বলবো? একজন প্রশ্ন করছেন, আপনাদের মধ্যে থেকে একজন উত্তর দেন, মানে কি দেখে আমরা বলবো যে ওল্ড এমআই? প্যাথোলজিক্যাল কি ওয়েভ। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ দেখে আমরা বলবো এটা ওল্ড এমআই। এতক্ষণ তো আমরা এটাই আলোচনা করছি, একটা টপিকস এর মধ্যে সীমাবদ্ধ রাখছি। এই সিরিজটার মধ্যে কোন ধরনের এমআই আছে দেখি আপনারা একটু চেষ্টা করেন। এখানে লিড 1 এর মধ্যে কি কোনো প্যাথোলজিক্যাল কিউ আছে? না। আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, আমরা যখন লিড 1 দেখব তাহলে 1 এর করেসপন্ডেন্ট লিড কোনটা? এভিএল। আমরা একটু আগে মুখস্থ করে আসছি, বুঝাই আসছি 1 এভিএল। এভিএল এর করেসপন্ডেন্ট কোনটা? বি5, বি6। তাহলে যদি আমরা লিড 1 এর মধ্যে যদি কোনো সমস্যা দেখি, সাথে সাথে আমাদের চোখ যাবে কোথায় বলতে পারবেন? যদি আমরা লিড 1 লিড এর মধ্যে কোনো সমস্যা দেখি তাহলে আমরা এভিএল এর দিকে লক্ষ্য করব। এরপরে যদি আমরা এভিএল এবং বি5, বি6 এর মধ্যে লক্ষ্য করব, সবগুলোর দিকে তাকানোর দরকার নেই। লিড 2 তে যদি আমরা কোনো প্রবলেম দেখি তাহলে সাথে সাথে আমাদের চোখ যাবে 3 এবং এভিএফ এর মধ্যে। এইতে অনেকগুলো লিড দেখা গেল, আপনার কয়েকটা লিড দেখলে আপনি একটা ডায়াগনস্টিক পয়েন্টে চলে যেতে পারবেন। তাহলে এই সিরিজে একটু ডায়াগনোসিস করতে চেষ্টা করেন, সবাই একটু চেষ্টা করেন। আমি একটু পরে ডিসকাস করতেছি যে এখানে একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে, কোন লিডের মধ্যে আছে সেটা আপনাকে বের করতে হবে। আমি জিজ্ঞেস করি, আফসানা মিমি বলো তো, B1 to B4 আছে ভাইয়া। ভাইয়া V1 2 3 4 এ আছে। আচ্ছা B1 2 3 4 এ যদি থাকে তাহলে এটা কোন ধরনের এমআই হবে? ওটা হচ্ছে এন্টেরোসেপ্টাল এমআই। এন্টেরোসেপ্টাল এমআই। ওল্ড এন্টেরোসেপ্টাল এমআই। B1 আর B2 ইন্ডিকেট সেপ্টাল ওয়াল, আর B3 এন্ড B4 এন্টেরিয়র ওয়াল। এন্টেরিয়র, এই হ্যাঁ। দুইটা ওয়ালের মধ্যে আমার এমআইটা হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কোন ধরনের এমআই বলবো? ওল্ড এন্টেরোসেপ্টাল এন্টেরোসেপ্টাল এমআই। এমআই। তাহলে এটা ক্লিয়ার সবাই? জি জি। এখন আমরা আসবো মরফোলজি অফ আর ওয়েভ। আর ওয়েভের মরফোলজি। তাহলে আমরা একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আগের ইসিজিটাতে কি লিড 3 তে কি ওয়েভ ছিল না? এটাতে? জি ভাই। এই যে এটাতে ঠিক আছে, লিড 3 তে একটা কিউ ওয়েভ আছে, বাট এটা কেন সিগনিফিকেন্ট না?
একজন বলেন। দুইটা ঘর পার করে নাই সেই না, জন্য ভাইয়া। 2 ঘর তো হচ্ছে এটা বেশি, এটা মানে পার করতে। কমিটেন্ট লিডে থাকতে হবে, হয় 2 এর পরে 3 থাকতে হবে অথবা 3 এর পরে ABF থাকতে হবে। এখানে শুধুমাত্র 3 তে আছে, একটা লিডে আছে। আমরা একটা জিনিস কি বলেছি যে আমাদের সবগুলো লিডের মধ্যেই মানে যেখানে ইনফিরিয়র সারফেস মিনিমাম 2টার মধ্যে, এখন এটা করেসপন্ডেন্ট লিড কি 2 and AVF। এই কথা বলছেন কে? মিউট করেন। 2 3 ABF। বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন আমরা আরো ওয়েবের ভিতরে যাব। এখন কিউ ওয়েব, তাহলে কিউ ওয়েবের ডিটেইলস আমরা একটা আলোচনা করলাম। এখন আমরা আরো ওয়েব নিয়ে আলোচনা করব, মরফোলজি অফ আর ওয়েব। তাহলে পি ওয়েবের পরে প্রথম যে পজিটিভ ডিফ্লেকশনটা হয় তাকে আর ওয়েব বলে। আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলবেন। আমরা বলেছি যে মানে প্রতিটা ওয়েব 4টা ওয়েব আছে ইসিজিতে, মানে 4-5টা ওয়েব, 4-5টা 2-3টা সেগমেন্ট। জাস্ট এগুলো নরমাল আর অ্যাবনরমাল বোঝার পরে আপনার কাছে মনে হবে যে ইসিজিটা অনেক সোজা। তো আমরা পি ওয়েব গেল, পি ওয়েবের পরে আমাদের যেটা ছিল পিআর সেগমেন্ট গেল, এরপরে কিউ ওয়েব গেল। এখন আমরা আসি আর ওয়েব। আর ওয়েবের মধ্যে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস পাবেন। আর ওয়েব, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, এই যেমন পিআর সেগমেন্ট আর পিআর ইন্টারভ্যাল দুইটার সিগনিফিকেন্স কি আলাদা? হ্যাঁ, পিআর ইন্টারভাল আর পিআর সেগমেন্ট দুইটারই সিগনিফিকেন্ট আলাদা। সেটা তো আমরা পিআর সেগমেন্টটা যদি শর্ট হয়ে যায়, পিআর ইন্টারভালের সিগনিফিকেন্টটা হচ্ছে ওটা দিয়ে আমরা হার্ড ব্লকটাকে দেখা হয়। যে যেমন পিআর ইন্টারভালটা যদি মোর দ্যান 5 ছোট 5টা ঘরের চেয়ে যদি বড় হয়ে যায় এবং প্রতিটা পি এর পরে যদি একটা কিউআরএস কমপ্লেক্স থাকে, তখন 1st ডিগ্রি হার্ড ব্লক বা 1st ডিগ্রি এবি ব্লক। এরপরে সেখানে আপনি আগের লেকচারটা কি করেছিলেন? যিনি প্রশ্ন করছেন উনি আগের লেকচারটা কি দেখা হয়েছিল? জি ভাইয়া, দেখেছি আগের লেকচারটা। আগের লেকচারের মধ্যে দেখবেন পিআর ইন্টারভাল দ্বারা আমরা হার্ড ব্লকের যে প্রবলেমগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে। আর পিআর সেগমেন্ট দিয়ে আমাদের যে মানে অ্যাট্রিয়াল যে ট্যাকিকার্ডিয়া গুলো আছে, জাংশনাল ট্যাকিকার্ডিয়া আছে, এরপরে আরো কিছু বিষয় আছে, সেটা আমরা রেখেছি আরেকটা আলাদা ক্লাসের জন্য। যে মানে যে কার্ডিয়াক যে অ্যারিথমিয়ার যে প্রবলেম গুলো হয়, অ্যারিথমিক প্রবলেম, সেগুলো ওখানে সমস্যা হচ্ছে আর কি। তাহলে পিআর সেগমেন্ট এবং পিআর ইন্টারভাল দুইটার সিগনিফিকেন্ট আলাদা আলাদা। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি যদি প্রিভিয়াস ইসিজি পেপার যেতেন আমি আপনাকে একটা জিনিস দেখাতাম স্যার। আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস কোনটাতে যাব? স্যার ওই যে ডিসকাশন যখন হচ্ছিল যে ওল্ড এমআই এর, জি স্যার এটা স্যার একজন আপু বলেছিলেন এটা যে প্যাথোলজিক্যাল এটা কিউ ওয়েভ এখানে, তো V1 V2 এন্ড V3 তে ইস্যু দেখা দিয়েছে, তাই এটাকে মেবি বলছে অ্যান্টেরিয়র সেপ্টাল ওল্ড এমআই আই গেস। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে আমি কিউ ওয়েভ দেখতে পাচ্ছি না, ইজ ইট কিউআরএস অর ইটস আ কিউ ওয়েভ? আচ্ছা, এই কারণ আপনার এই ওয়েবের কনসেপ্টটা বুঝতে একটু প্রবলেম হয়েছে, আমি বুঝাই দিচ্ছি। ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এটা এখন বুঝে যাবে। জি স্যার, সরি স্যার। না না, সরি তো কেন বলবেন, না বুঝতে পারলে তো সমস্যা। সাপোজ এটা হচ্ছে পি ওয়েভ। হ্যাঁ, পি ওয়েভের পরে নরমাল একটা প্যাটার্ন আমি দেখাচ্ছি, এটা কিউ ওয়েভ। কিউ এর পরে আমার কিউ, এটা হবে আইসোলেটিক লাইন। এই লাইনটা মানে যে লাইনের মধ্যে পিআর সেগমেন্টটা থাকে ওটা আইসোলেটিক লাইন। আইসোলেটিক লাইন থেকে একটু নিচের দিকে যে সর্বপ্রথম এই যে পি ওয়েভের পরে প্রথম যে নেগেটিভ যে ওয়েভটা তৈরি হয় নিচের দিকে যায়, সেটাকে বলা হবে কিউ ওয়েভ। হ্যাঁ, এখন সাপোজ একটা ওয়েভ এমনি নিচের দিকে গেল, গিয়ে এতটুকু পর্যন্ত উঠলো, উঠে এখানে চলে আসলো, তাহলে আমরা কি বলেছি? পি ওয়েভের পরে সর্বপ্রথম যে নেগেটিভ ওয়েভটা থাকে, আর একটু ক্লিয়ারলি বোঝাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা পি ওয়েভ,
পি ওয়েভের পরে একটু নিচের দিকে গেল, এটা আপনি বলেন, যিনি প্রশ্ন করছেন উনি শুনতে পাচ্ছেন? প্রশ্ন যিনি করতেন শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার, জি স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে এই যে সর্বপ্রথম ওয়েভটা হচ্ছে পি ওয়েভ। তো পি ওয়েভের পরে আমরা বলেছি প্রথম নেগেটিভ যে ওয়েভটা হবে সেটাকে বলা হবে কি? কিউ ওয়েভ। কিউ ওয়েভ। এরপরে কিউ ওয়েভ থেকে আস্তে উপরের দিকে, আইসোইলেকট্রিক লাইন থেকে যখন উপরের দিকে আসবে, উপরের দিকে এসে যে ওয়েভটা হবে সেটা হবে আর ওয়েভ। তো আর ওয়েভের দুইটা পোরশন আছে মনে করলাম, থাকার পরে যখন আইসোইলেকট্রিক লাইন বরাবর আসলো তখন আর ওয়েভ শেষ। এখন আইসোইলেকট্রিক লাইন থেকে নিচের দিকে যে অংশটা আসবে এটাকে আমরা বলবো এস ওয়েভ। এস ওয়েভ। তাহলে এস ওয়েভটা হবে অলওয়েজ ফলোয়েড বাই আর ওয়েভ। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এখন মনে করেন কোন জায়গাতে আর ওয়েভ নাই, মোটেও নেই, তাহলে পি ওয়েভের পরে যেটাই থাকবে সেটা পুরাটাই কিউ ওয়েভ, সেটা পুরাটাই কিউ ওয়েভ। নরমালি ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার। পি ওয়েভের পরে সাপোজ এভাবে নিচে নেমে গেল, উঠলো, হ্যাঁ, তাহলে এটা পুরাটাকে কিউ ওয়েভ, কিন্তু এটা একটা সৌন্দর্য দিতে এটাকে কিউএস কমপ্লেক্স বলা হয় অনেক সময়, হ্যাঁ। কিন্তু এখানের মধ্যে যে ওয়েভটা আছে, যেহেতু আর ওয়েভ নাই, আর ওয়েভ ছাড়া নিচের দিকে চলে গেছে, এটা কিউ ওয়েভ। এবার ক্লিয়ার বিষয়টা? জি স্যার, তার মানে হচ্ছে আর ওয়েভ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে তিনটাই এমন, পি ওয়েভ থাকতে, পি ওয়েভ মানে কিউ ওয়েভ ম্যাক্সিমাম থাকতে পারে, নাও থাকতে পারে। যখন এই যে এখানের মধ্যে কিন্তু কিউ ওয়েভটা নাই, আর ওয়েভ দেখা যাচ্ছে, শুধু আর ওয়েভ দেখা যাচ্ছে। জি জি জি, যেমন V1 এ আমরা আর ওয়েভ দেখতে এখানে পাচ্ছি একটা না। কিউএস কমপ্লেক্স তৈরি হয়েছে, হ্যাঁ। জি স্যার, জি স্যার। কিন্তু এখন এটাকে আমরা সিগনিফিকেন্ট ইনফিরিয়র ওল্ড এমআই আমরা কেন বলিনি? কারণ ইনফিরিয়র ওল্ড এমআই বলতে হলে আমাদের লিড 2, লিড 3 এবং এবিএফ এই তিনটার মধ্যে যে কোনো দুইটাতে আমার প্রবলেম থাকা লাগতো। যেহেতু দুইটাতে প্রবলেম নাই, তাহলে এটা আর আমরা বলতে পারতেছি না। বিষয়টা ক্লিয়ার এখন? জি স্যার, আমরা এখন V1 এ, V2 তে আর V3 তে দেখতে পাচ্ছি। B4 ও দেখা যাচ্ছে। জি স্যার, দ্যাটস দ্য রিজন আমরা এটাকে বলছি অ্যান্টেরিয়র সেপ্টাল, ওল্ড অ্যান্টেরিয়র সেপ্টাল এমআই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমরা আসি মরফোলজি অফ আর ওয়েভ। আর ওয়েভের পরে প্রথম যে পজিটিভ ডিফ্লেকশনটা হয় পি ওয়েভের পরে, সরি, তাকে আর ওয়েভ বলে। তাহলে আর ওয়েভ আমি অনেকবার বুঝেছি, আমি এখন একটু জাস্ট বুঝে নেন। আর ওয়েভ বিভিন্ন রকমের হতে পারে, দ্যাটস সো ইম্পর্টেন্ট। দেখেন, এটা আপনি দেখেন এখানের মধ্যে সর্বপ্রথম সবাই দেখেন এখানে কিভাবে ওয়েভ গুলো ফরমেশন হচ্ছে। এখানে এই যে এখানে আসলো কিউ ওয়েভ হলো, কিউ ওয়েভের পরে আর ওয়েভ হলো, এস ওয়েভ হলো। একদম নরমাল যেটা টিপিক্যাল প্যাটার্ন, কিউ আর এস তিনটে এখানে আছে। দেখেন এখানের মধ্যে কোনো কিউ নেই, এখানে জাস্ট প্রথম আর আসলো, তা আরটা এতটুকু আইসোলেট্রিক লাইন, আইসোলেট্রিক লাইনের পরবর্তী অংশটা হচ্ছে এস ওয়েভ। আবার এখানের মধ্যে কোনো এস ওয়েভ নাই, এই যে এতটুকু যদি আইসোলেট্রিক লাইন আমরা ধরি, এই লাইনটা যদি এদিকে কিছুটা আসতো তখন এটাকে এস ওয়েভ বলতাম। এস ওয়েভ এখানে নাই, এখানে শুধু কিউ আর আছে। আর এখানের মধ্যে এই যে শুধু আর এস আছে, এখানের মধ্যে কিউ আর আছে। আর এখানে এই যে এটা আমি খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে এইখানের মধ্যে কি আছে, কিউ আর এস আছে। আমি যেখানে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এটা ফোকাস করবেন। সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। হ্যাঁ, এখানের মধ্যে দেখেন সর্বপ্রথম এই যে এতটুকু উঠছে, এটার নাম আর ওয়েভ। এরপরে আইসোলেট্রিক লাইন থেকে নিচের দিকে একটু গিয়েছে, মানে ছোট একটা এস ওয়েভ তৈরি করছে। এস ওয়েভ তৈরি করেও কিন্তু এটা আবার উপরের দিকে চলে এসে আরেকটা আর ওয়েভ তৈরি করছে, আবার আরেকটা এস ওয়েভ তৈরি করছে। তো সবকিছু মনে রাখবেন না, এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, মানে এটাকে বলা হয় আর এস আর প্যাটার্ন। মানে প্রথমে আর ওয়েভ একটু, এরপরে একটা ছোট এস ওয়েভ, এরপরে একটা আর ওয়েভ। যদি কোনো ইসিজিতে এরকম একটা প্যাটার্ন তৈরি করে কিউআরএস কমপ্লেক্সটা, তখন সেটাকে আরএস আর প্যাটার্ন বলে। এটা দেখলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন এটা পিআর সেগমেন্ট, পিআর সেগমেন্টের পরে এখানে একটা আর ওয়েভ হলো, আর ওয়েভটা এস ওয়েভ, এরপর উপরের দিকে আবার আর ওয়েভ তৈরি করলো। তাহলে এটার নাম হলো আরএস আর প্যাটার্ন। এটা খুবই সিগনিফিকেন্ট আছে, এটা একটু এখন মাথায় রাখতে পারলে আপনি অনেক কিছু বুঝে ফেলবেন। আবার দেখেন আর ওয়েভ অনেক সময় এম প্যাটার্ন তৈরি করতেছে, হ্যাঁ। এটার দিকেও যদি আপনি লক্ষ্য করেন, এটা তো একটা এম প্যাটার্ন তৈরি হচ্ছে। এই যে দেখেন, এটাও একটা এম প্যাটার্ন, এই যে এম এর মতো এরকম করে
একটা এম প্যাটার্ন তৈরি করছে, এটাও একটা এম প্যাটার্ন তৈরি করছে, মানে এম এর মতো, তার মানে আরো একটা এম প্যাটার্ন তৈরি করতে পারে, এটা মাথায় রাখেন, বাকিটা সহজ হয়ে যাবে। এরপরে কিউআরএস টা ডাব্লিউ এর মতো প্যাটার্ন তৈরি করতে পারে, তাহলে এই যে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করতে পারে, এম প্যাটার্ন তৈরি করতে পারে। তাহলে এই জিনিসটা আপনারা একটু ক্লিয়ারলি দেখেন, এরপরে স্লাইড দিয়ে দেব, সেখানে আবার ভালোভাবে এই জিনিসগুলো একটু দেখবেন। এখন এটা সিগনিফিকেন্ট কি, আমি আপনাদেরকে আরো ওয়েব বললাম, আরো ওয়েব বলার পরে আর এস আর প্যাটার্ন দেখালাম, এম প্যাটার্ন দেখালাম, বিভিন্ন ধরনের আর প্যাটার্ন দেখালাম। এটা সিগনিফিকেন্ট কি, এটার রহস্যটা কি, এটার রহস্যটা এখন দেখবেন। এখানে সবগুলো আবার দেখালাম যে কিউ, এখানের মধ্যেই দেখেন শুধু কিউ আর হচ্ছে আর প্যাটার্ন, মানে খুব বেশি কিছু নাই। এটার মধ্যে কিউএস প্যাটার্ন, কিউআর প্যাটার্ন, এগুলো দেখালাম। এটা আর আর প্যাটার্ন, আপনি আর এস আর প্যাটার্নটা মনে রাখেন, একটা এম শেপ মনে রাখেন, এতটুকুই যথেষ্ট, খুব বেশি কিছু মনে রাখতে হবে না। জাস্ট এখানের জন্য এটা মনে রাখেন আর এটা মনে রাখেন, দুইটা। এটা হলো আর এস আর প্যাটার্ন, আর এটা হচ্ছে আর 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 প্যাটার্ন বা এম প্যাটার্ন। আর অথবা কিছুই মনে করতে না পারলে এই জিনিসটা মনে রাখবেন। এবার আসেন আর ওয়েব মরফোলজি ইন চেস্ট লিড। আমি এতক্ষণ যে আর ওয়েব গুলোর কথা আলোচনা করছিলাম যে বিভিন্ন প্যাটার্নে হতে পারে, এটা তো আপনারা বুঝলেন। এখন আসেন আমার যে চেস্ট লিড এর মধ্যে B1 to B6 যে 6টা লিড বসানো হয়, সেখানে আর ওয়েবটা কেমন হবে। হ্যাঁ, তো প্রোগ্রেশন অফ আর ওয়েব জিনিসটা বুঝেন আগে। আমাদের চেস্ট লিড এর মধ্যে এই যে B1, B2, B3 থেকে B6 পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করেন, প্রথম B1 এর মধ্যে আর ওয়েবটা খুবই ছোট, মানে এই যে এটা পিয়ার সেগমেন্ট, এরপর আর ওয়েব দেখলাম। B2 এর আর ওয়েবটা দেখেন, এটা B1 এর চাইতে একটু বড়। দেখেন এখানে আর ওয়েবটা B1 এর মধ্যে, B1 টা তো একবারে হার্টের রাইট সারফেসের মধ্যে থাকে। তো একবারে আমরা জানি হার্টের ইলেকট্রিক্যাল যে ফ্লোটা আছে সেটা কোন দিক থেকে কোথায় হয়, রাইট টু লেফট এন্ড ডাউনওয়ার্ড হয়। হ্যাঁ, তো সে তো রাইটের মধ্যে খুব একটা ইয়া পাচ্ছে না, যত লেফটের দিকে যাবে তত আর ওয়েভ বড় হবে, তত ইম্পালসটা তত খুব ভালোভাবে জেনারেট হচ্ছে এবং ততটা পজিটিভ ডিফ্লেকশন তৈরি করবে। তাহলে B1 থেকে B1 এ আর ওয়েভটা খুবই ছোট হবে, B2 তে B1 এর চাইতে একটু বড় হবে বা সমানও হতে পারে, বাট B3 তে অবশ্যই এটা মানে B2 থেকে বড় হতে হবে, অথবা কমপক্ষে 3 ছোট ঘরের চেয়ে বড় হতে হবে। B3 3টা ছোট ঘরের, 3 দ্বারা মনে রাখবেন, 3 স্মল স্কোয়ারের চেয়ে বেশি হতে হবে। আর B4 এর মধ্যে গেলে মানে আর ওয়েভটা নিচের দিকে যে এস ওয়েভ আছে, এস ওয়েভ থেকে বড় হবে। B5 B6 এর মধ্যে এরকম বড় হতে থাকবে। B6 এ একটু ছোট হতে পারে, নট সিগনিফিক্যান্ট। আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে B1 এর মধ্যে এখানে দেখা যাচ্ছে অনেক জায়গার মধ্যে খুব ছোট হতে পারে, B2 আরেকটু বড় হবে। এই যে আর ওয়েভের যে প্রোগ্রেশনটা আছে, এরকম ভাবে B1 থেকে B6 পর্যন্ত, নরমালি B4 পর্যন্ত নরমালি প্রোগ্রেশন হতে থাকে, এটাকে বলা হয় প্রোগ্রেশন অফ আর ওয়েভ। তাহলে আমরা জিনিসটা যেটা বুঝলাম যে B1 থেকে B3 পর্যন্ত 4 পর্যন্ত প্রোগ্রেশন হবে, B3 তে অবশ্যই 3টা ছোট ঘরের চেয়ে বড় হতে হবে, এরপরে B5 এর মধ্যে এস এর চাইতে বড় হতে হবে। এখন মাঝে মধ্যে উল্টা পাল্টাও হতে পারে, উল্টা পাল্টা কি হয় সেটা নিয়ে ঝামেলা। এখন আমরা দেখি আর ওয়েভ মরফোলজি ইন চেস্ট লিড। লিড B1 থেকে লিড B4 5 পর্যন্ত আর ওয়েভটা প্রোগ্রেসিভলি বড় হতে থাকবে। B1 এ আর ওয়েভ একবারে ছোট হবে, B2 তে B1 এর চেয়ে একটু বড় হবে, B3 তে, এটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আর ওয়েভের প্রোগ্রেশনটা নরমাল হচ্ছে কি হচ্ছে না। যদি আর ওয়েভের প্রোগ্রেশনটা যদি নরমাল না হয়, সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, তখন ওটা ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আমরা জানি B3 তে কি হবে, আর ওয়েভ 3 স্মল স্কয়ারের চেয়ে বড় হতে হবে। B3 টা একটু লক্ষ্য করেন যে এটা এখানে 3 স্মল স্কয়ারের চেয়ে বড় হবে। আর B4 এ আর ওয়েভ এস ওয়েভ থেকে বড় হবে।
যদি চেস্ট লিডে আর ওয়েভের প্রোগ্রেশন উপরে বর্ণিত যে প্যাটার্নটা আছে এটাকে যদি ফলো করে তাহলে এটাকে বলা হবে নর্মাল প্রোগ্রেশন অফ আর ওয়েভ। আর যদি আমরা যে প্যাটার্নটা বলেছি যদি এই প্যাটার্নটা যদি ফলো না করে তাহলে সেটাকে বলা হবে কি, মানে তখন সেটাকে বলা হবে পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ। তাহলে আমাদের প্রোগ্রেশন অফ আর ওয়েভটা মোটামুটি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা, এবার তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। abnormalities of the R wave. There are three key R wave abnormalities. R wave এর মধ্যে কি কি abnormality হতে পারে এখন আমরা সেই জিনিসটা বুঝবো। এটা বুঝলে আমাদের জন্য আরো অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ডমিনেন্ট আর ওয়েভ ইন V1, মানে V1 এর মধ্যে আমরা জানি আর ওয়েভটা খুবই ছোট হবে। এখন যদি V1 এর আরটা বড় হয়ে যায়, S থেকে বড়, তখন সেটাকে বলা হবে ডমিনেন্ট আর ওয়েভ ইন V1। এটা নরমাল না, এটা অ্যাবনরমাল। ডমিনেন্ট আর ওয়েভ ইন AVR, আমরা প্রথম ক্লাসে বলে এসেছি যে AVR এর মধ্যে কি হয়, লিড AVR ওখানের মধ্যে আর ওয়েভটা সব আর ওয়েভ তো থাকেই না, ওখানে AVRটা মানে QRS কমপ্লেক্সটা নেগেটিভ হয়। এখন যদি কোনো জায়গার মধ্যে আর ওয়েভটা AVR এর মধ্যে যদি একটা পজিটিভ QRS কমপ্লেক্স তৈরি করে তখন সেটা ইম্পর্টেন্ট, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হতে পারে দুই কারণে, মানে পজিটিভ AVR এটা দুইটা কারণ আমি বলেছিলাম। একটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া, মানে হার্টটা হয়তো তার বাম পাশে নাই, ডান পাশে যাদের হার্ট তাদের ক্ষেত্রে হতে পারে এক নাম্বার। আর সেকেন্ড যেটা আমি বলেছি সেটা হচ্ছে যদি মানে কোন রং ইলেকট্রোড প্লেসমেন্ট, AVR আমরা জানি সবসময় নেগেটিভ হয়, যদি পজিটিভ হয় সেক্ষেত্রে হয়তো ডান হাতের যে ইলেকট্রোডটা সেটা বাম হাতে লাগানো হয়েছে কিংবা বাম হাতেরটা বাম পায়ে লাগানো হয়েছে, এরকম কোন যখন মানে ইয়ে হয় অ্যাবনরমাল ইলেকট্রোড প্লেসমেন্ট হয় তখন ওই ধরনের সমস্যা হতে পারে ডমিনেন্ট আর ওয়েভ ইন AVR। আর হচ্ছে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন যদি হয়, মানে লিড 1 এবং লিড 2 দুইটাই যদি নেগেটিভ হয় তখন আমরা বলেছি এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। এক্সট্রিম এক্সিস ডেভিয়েশনের মধ্যে কি হতে পারে, আর ওয়েভটা ডমিনেন্ট হতে পারে। তাহলে আর ওয়েভের অ্যাবনরমালিটির মধ্যে তিনটা জিনিস, একটা হচ্ছে পোর আর ওয়েভ প্রোগ্রেশন, খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন যে আর ওয়েভ নরমালি যদি B3 তে যদি 3 গড়ের চেয়ে বড় না হয় এবং B4 এ যদি S এর চেয়ে বড় না হয় তখন সেটাকে বলা হবে পোর আর ওয়েভ প্রোগ্রেশন। মানে আমরা যেভাবে দেখছি আস্তে আস্তে আর ওয়েভটা বড় হচ্ছে, ওইভাবে না হলে ওটাকে পোর আর ওয়েভ প্রোগ্রেশন বলা হবে। এই যে এখানের মধ্যে লক্ষ্য করেন। এবার আসেন পোর আর ওয়েভ প্রোগ্রেশন, যদি আর ওয়েভ B1 থেকে B4-5 পর্যন্ত প্রোগ্রেসিভলি বড় না হয় তথা লিড 3 তে যদি ছোট 3 গড়ের চেয়ে, লিড 3 বলতে লিড B3 হবে এখানে, লিড B3 তে যদি ছোট 3 গড়ের চেয়ে কম হয় তাহলে এটাকে পোর আর ওয়েভ প্রোগ্রেশন বলবে। এটা লিড B3 হবে। এখানে জিনিসগুলো তো ভালোভাবে বোঝানো হয়েছে। এখানে এখন বলেন সবাই বলতে আমি জিজ্ঞেস করি দেখি বোঝা গেছে নাকি। এখানে আর ওয়েভের যে প্রোগ্রেশনটা দেখানো হলো এটা কি নরমাল আর ওয়েভ প্রোগ্রেশন নাকি পোর আর ওয়েভ প্রোগ্রেশন? নরমালি তো মনে হচ্ছে পোর লাগছে স্যার। পোর আর ওয়েভ প্রোগ্রেশন। V3 আর V4 টাতে পোর দেখা যাচ্ছে, V5 ও ইনক্লুডেড। আমি কি বলেছি পোর আর ওয়েভ প্রোগ্রেশন বলার জন্য আমার পয়েন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে B3 তে মানে এটা কতটুকু হতে হবে, মানে 3 গড়ের চেয়ে বড়। এখানে কি 3 গড়ের চেয়ে বড় হয়েছে? মাত্র 2 গড় দুইটা হয় নাই। আর B4 এর মধ্যে বলছি অবশ্যই S ওয়েভ থেকে বড় হতে হবে, এখানে আর বড় না S বড়।
এস বড় স্যার তাহলে যদি এখানে এস বড় হয় তাহলে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা 4 প্রোগ্রেশন অফ আর ওয়েভ, কোনো কথা নাই। B5 আর B6 আমরা দেখবোই না, আমরা দেখবো কোনটা পর্যন্ত B1 V3 V4 V3 V4 হ্যাঁ, যদি এতটুকু পর্যন্ত হয় তাহলে সেটাকে কি আমরা মানে নরমাল প্রোগ্রেশন অথবা 4 প্রোগ্রেশন হচ্ছে নাকি নরমাল প্রোগ্রেশন হচ্ছে সেটা আমরা চিন্তা করব। তাহলে বিষয় ক্লিয়ার সবার? ইয়েস স্যার ইয়েস। এবার আসি 4 আরওয়ে প্রোগ্রেশন। অনেকবার বলেছি, জাস্ট এখন কারণটা বলি। যদি কারো অতীতে একটা হার্ট অ্যাটাক হয়ে থাকে, হ্যাঁ, তখন তার 4 আরওয়ে প্রোগ্রেশন হতে পারে। কারো যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কাদের হয়? যাদের প্রলং মানে হাইপারটেনশন থাকে, আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে, তখন হার্ট বেশি বেশি কাজ করতে হচ্ছে, তার যে লেফট ভেন্ট্রিকলটা আছে সেই লেফট ভেন্ট্রিকলটা তখন বড় হয়ে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে মেবি এ নরমাল ভেরিয়েন্ট খুবই রেয়ার, আর ইনঅ্যাকুরেট ইলেকট্রোড প্লেসমেন্ট সেই ক্ষেত্রে মাঝে মধ্যে হতে পারে। আর নরমাল ভেরিয়েন্টটা রেয়ার, তারপরেও মাথায় রাখতে হবে যদি আদার্স কোনো সাইন সিমটমস না থাকে তাহলে সেক্ষেত্রে নরমাল ভেরিয়েন্টও হতে পারে। এখন এই ইসিজিটার দিকে আমরা লক্ষ্য করি, এখানের মধ্যে আরো এর প্রোগ্রেশনটা আমরা দেখি। এখানের মধ্যে দেখেন B1টা খুব ছোট, B2টা কিন্তু B1 এর চেয়ে একটু বড় হয়েছে, আর B3টা কিন্তু 3 গড়ের চেয়ে বেশি, B4টা S এর চেয়ে বড়। সো এখানের মধ্যে কি হয়েছে, আমরা অন্য কিছু দেখবো না, জাস্ট আরো এর প্রোগ্রেশনটা ঠিক আছে কিনা, এটা নরমাল প্রোগ্রেশন আছে। এই ইসিজিটা দেখি, এই ইসিজিটাতে ডায়াগনোসিস কে বলতে পারবে? আমি জিজ্ঞেস করি, সবাই না দেখি। স্যার এটাতে V1 V2 দেখা V3 যাচ্ছে তে না। আমরা এটা আগে দেখাইছি। এটা একটু আগে দেখানো হয়েছে, তাহলে মোটামুটি সবার হুঁশ আছে তো না? জি স্যার ইনভার্টেড কিউ দেখা যাচ্ছে, দ্যাট মিন্স anterior septal inverted Q in V1 V2 and V3 ইনভার্টেড কিউ বলে কি আমি কোনো কথা বলেছি? না না প্যাথোলজিক্যাল কিউ। pathological Q, sorry sir, pathological Q. হ্যাঁ, সেটা বলতে হবে তো। ইনভার্টেড কিউ টার্ম তো শোনা যাবে না, পরে বলবে কোথায় ইসিজি কোর্স করতে। Sorry sir. ইনভার্টেডটা শুধু ইসের জন্য, টি ওয়েভের জন্য মনে রাখেন। এটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, টি ওয়েভের ডিসকাশনে করা হবে। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যাই। অ্যাবনরমালিটিজ অফ দা আর ওয়েভ আলোচনা করলাম। ডমিনেন্ট আর ওয়েভ ইন লিড B1, আমরা জানি লিড B1 এ আর ওয়েভটা খুবই ছোট হবে। এখন যদি লিড B1 এ আর ওয়েভটা ডমিনেন্ট হয়ে যায় তাহলে মোস্ট কমন দুইটা ডিডিএ হতে পারে, দুইটা ডায়াগনোসিস আমাদের হতে পারে। একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। হ্যাঁ, এখন রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আপনারা যদি ইয়া করতে পারেন, আমি একটু যদি আমরা হার্টের ফিগারটা, আমি ড্রয়িং এ ভালো না, আমাদের যদি রাইট এটিএম এর এখানে এস এ নোড থাকে, এতটুকু তো আমরা জানি, এখানে থাকতেছে এবি নোড। তো এস এ নোড থেকে ইম্পালস জেনারেট হয়ে সেটা কোথায় আসবে? এবি নোডের মধ্যে আসবে, মাঝখানে আমাদের ইন্টারনোডাল পাথওয়ে থাকতেছে। এরপরে এবি নোড থেকে আমাদের কোথায় আসবে? এবি নোড থেকে এখান থেকে তৈরি হয় বান্ডেল। এটার নাম কি মনে আছে কারো? বান্ডেল অফ হিজ আসতেছে, সেখান থেকে আমাদের এদিকে রাইট বান্ডেল ব্রাঞ্চ, আর এদিকে আসতেছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। তো লেফট বান্ডেল ব্রাঞ্চের মধ্যে আবার দুইটা ব্রাঞ্চ থাকে, সেখানের মধ্যে হচ্ছে লেফট অ্যান্টেরিয়র দুইটা ডিভিশন থাকে, এদিকে থাকে লেফট অ্যান্টেরিয়র ডিভিশন আর এদিক দিয়ে থাকে লেফট পোস্টেরিয়র ডিভিশন। তাহলে আমার ইম্পালস জেনারেশন হচ্ছে এস এ নোড থেকে, এটা আসবে কোথায়? এবি নোডের মধ্যে।
তো এবি নোড থেকে আসবে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে রাইট দিকে আসবে এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে লেফট দিকে যাবে। লেফট বান্ডেল ব্রাঞ্চের মধ্যে আমরা বলছি যে এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আর এটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। এখন অনেক সময় হতে পারে কি রাইট বান্ডেল ব্রাঞ্চ যেটা আছে এটা যদি ব্লক হয়ে যায়, রাইট বান্ডেল ব্রাঞ্চটা যদি ব্লক হয়ে যায়, তখন আমাদের এটা আমরা কিভাবে বুঝতে পারবো? রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হলো আমরা বুঝতে পারবো এই ইয়ার মাধ্যমে লিড V1 দ্বারা, আর রাইট বান্ডেল ব্রাঞ্চটা যদি মানে ব্লক হয়ে যায় সেটাও আমরা বুঝতে পারবো লিড V1 দ্বারা। মানে এখান দ্বারা যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি কোনো কারণে পাস না করে সেটা আমরা V1 দ্বারা বুঝতে পারবো। তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চটা যদি ব্লক হয় তখন সেটাকে বলা হয় RBBB, মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ যদি এখানে কোনো ব্লকেজ হয়, মানে এখান থেকে যদি কোনো ইম্পালস তো নিচের দিকে আসতে না পারে, তখন সেটাকে বলা হবে LBBB, মানে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এখন লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের মধ্যে দুইটা ডিভিশন আছে, একটার নাম হচ্ছে, এটার নাম আমরা কি বললাম, অ্যান্টেরিয়র ফেসিক্যাল, আর এটার নাম হচ্ছে পোস্টেরিয়র ফেসিক্যাল, দুইটা ব্রাঞ্চ আর কি। তো যদি এই ব্রাঞ্চ ব্লক হয় সেটাকে অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক বলা হবে, আর যদি পোস্টেরিয়র ফেসিকলটা ব্লক হয় সেটাকে পোস্টেরিয়র ফেসিকুলার ব্লক বলা হবে। তাহলে আমরা কোনটা কিভাবে ডায়াগনোসিস করব সেটার জন্য আমাদের বান্ডেল ব্রাঞ্চ ব্লকের উপর আলাদা একটা ডিটেইলস ক্লাস আছে। এখানে আমরা আজকে জাস্ট হালকা আপনাদেরকে ইশারা দিয়ে যাব যাতে করে টিপিক্যাল যেগুলো আছে সেটা যেন কখনোই মিস না হয়। তাহলে এখান থেকে আমার যদি ডমিনেন্ট আর ওয়েভ যদি B1 এর মধ্যে, এখন আসেন আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা আগে B1 চেস্ট লিড দ্বারা যেগুলো ডায়াগনোসিস করতে পারে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা আছে কি, মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি কি আছে? এক হলো ডমিনেন্ট আর ওয়েভ ইন V1, মানে লিড V1 এর মধ্যে যদি আর ওয়েভ 7টা ছোট করে চেয়ে বড় হয় তাহলে এটাকে কি হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরপরে যদি লিড B5 এবং B6 এর মধ্যে আমরা জানি আজকে একটু আগে আমরা দেখেছি যে B5 এবং B6 এর মধ্যে আর ওয়েভটা বড় হয়, এসটা ছোট হয়। যদি এস ওয়েভ যদি B5 এবং B6 এর মধ্যে বড় হয়, আপনারা ডমিনেন্ট মানে বড়, এটা মাথায় রাখেন। তাহলে যদি বড় আর ওয়েভ হয় B1 এর মধ্যে তাহলে 7 মিলিমিটারের চাইতে যদি টল হয় তাহলে সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর ডমিনেন্ট এস ওয়েভ যদি B5 আর B6 এর মধ্যে হয় তখন সেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য খুব সহজ একটা ইশারা পাবেন আপনারা, রাইট এক্সিস ডেভিয়েশন থাকবে। মোস্টলি 90% কেসের মধ্যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে হলে রাইট এক্সিস ডেভিয়েশন থাকে। এখন এই ইসিজিটার দিকে আমরা লক্ষ্য করব। এখানের মধ্যে B1 দেখেন, B1 এর মধ্যে কতটুকু আছে? 7 গড়ের চেয়ে বেশি আছে তো, তাই না? B1 এর মধ্যে আরটা, এই যে আরো একটা দেখেন, আমরা একটু আগে পড়ে আসছি যে B1 থেকে B6 পর্যন্ত আরো একটা প্রোগ্রেসিভলি বড় হয়, কিন্তু এই ইসিজির মধ্যে B1 এর মধ্যে প্রথমে আরো একটা অনেক বড়, B2 এর মধ্যে তো আরো বড়। যখন B1 আর গুলো যদি এরকম বড় হয় তখন সেটাকে কি বলা হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে কখন? B1 এর আর যদি 7 গড়ের চেয়ে বেশি হয়, ছোট ছোট 7 গড়ের চেয়ে যদি বেশি হয় তখন সেটাকে কি বলা হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা বোঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা, এখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যখন হবে সেখানের মধ্যে দেখেন এই যে টি ওয়েভটা এখানে দেখা যাচ্ছে, টি ওয়েভটা কিন্তু কিছুটা মানে টি ওয়েভ নরমালি তো ইয়াতে মানে পজিটিভ থাকার কথা। এই যে এই ওয়েভগুলোর মধ্যে দেখেন লিড 1 2 এখানের মধ্যে টি ওয়েভের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে, 2 3 এই ওয়েভ, এখানে টি ওয়েভগুলোর মধ্যে একটা চেঞ্জ চলে আসছে। তাহলে টি ওয়েভের মধ্যে এখানে চেঞ্জটা কেন আসলো বলা যাবে? ইস্কিমিয়া আছে।
অ্যাকচুয়ালি যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে তখন যে মানে এই যে B1 এর মধ্যে আর ওয়েভটা বড় হয়ে গেছে, তার মানে এখানে যে আমরা জানি আর ওয়েভ তৈরি হয় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের মাধ্যমে। তো যখন রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হচ্ছে তখন তো ভেন্ট্রিকল আর সেভাবে নরমাল যেভাবে ডিপোলারাইজেশন হওয়ার কথা ছিল ভেন্ট্রিকল তো তখন সেভাবে ডিপোলারাইজেশন হতে পারবে না, তখন ভেন্ট্রিকলটা অ্যাবনরমালি ডিপোলারাইজেশন হবে। আর যখন অ্যাবনরমালি ডিপোলারাইজেশন হয় তখন যে টি ওয়েভে ইন্ডিকেট করে কি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। যখন অ্যাবনরমাল ডিপোলারাইজেশন হয় তখন টি ওয়েভে অ্যাবনরমাল রিপোলারাইজেশন হয়, তখন টি ওয়েভের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যখন টি ওয়েভের প্যাটার্নটা এরকম চেঞ্জ হয়ে যায়, ইনভার্টেড হয়ে যায়, দেখেন ইনভার্টেড হওয়ার মধ্যেও কিন্তু এটা সিমেট্রিক্যাল না, এসিমেট্রিক্যাল, মানে দুই দিকে সমান না। টি ওয়েভের যে দুইটা নচ আছে, দুইটা নচ কিন্তু এখানে সমানভাবে দেখা যাচ্ছে না। আমাদের নরমালি যদি এভাবে হতো তাহলে এটাকে সিমেট্রিক্যাল টি ওয়েভ বলা হতো, কিন্তু এখানে দেখেন একটা পার্ট বড় একটা পার্ট ছোট। যখন এরকম হয়ে যায় যে এখানে একটা পার্ট বড় একটা পার্ট এক পার্ট বড় দেখা যাচ্ছে এক পার্ট ছোট দেখা যাচ্ছে, এই যে টি ওয়েভের এই দিকের একটা অংশ আর এদিকের একটা অংশ দুইটা যখন এসিমেট্রিক্যাল হবে তখন এগুলোকে স্ট্রেন প্যাটার্ন বলে। স্ট্রেন প্যাটার্ন হচ্ছে যে আমার ভেন্ট্রিকুলার মধ্যে মানে অ্যাবনরমাল ডিপোলারাইজেশনের কারণে যদি অ্যাবনরমাল রিপোলারাইজেশন হয় তখন ওটাকে স্ট্রেন প্যাটার্ন বলা হয়। তো যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে তখন তো সেখানে ভেন্ট্রিকলটা অনেক বড় হয়ে গেছে, সেখানে খুব নরমালি যেভাবে ইলেকট্রিক্যাল ফ্লো হওয়ার কথা সেভাবে ইলেকট্রিক্যাল ফ্লো হচ্ছে না। তো তখন সেই ক্ষেত্রে কিন্তু এই যে টি ওয়েভটা ইনভার্টেড হয়ে যেতে পারে। যদি টি ওয়েভ ইনভার্টেড হয়ে যায় তখন টি ওয়েভ ইনভার্সন ছাড়াও নরমালিও রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। আর যদি টি ওয়েভটা ইনভার্সন হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়, মানে স্ট্রেন প্যাটার্ন, মানে এখানের মধ্যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন বা স্ট্রেন হতে পারে। এখানের মধ্যে দেখেন টি ওয়েভটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে যদি এরকম টি ওয়েভ থাকে, আর যদি টি ওয়েভটা না থাকে শুধু নরমালি এখানে ডাইরেক্ট চলে আসতো বা টি ওয়েভটা মানে সেরকম খুব একটা সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ না হতো তখন নরমালি জাস্ট আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতাম। তো এখানে জাস্ট একটা বিষয় মাথায় রাখেন যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে তার মধ্যে কি করেসপন্ডেন্ট কিছু লিডের মধ্যে কি হতে পারে, আপনার টি ওয়েভ ইনভার্সন হতে পারে। বোঝা গেছে বিষয়টা? এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখানে একটা কথা মনে রাখেন যে আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে যদি B1 এর মধ্যে 7 ঘরের চেয়ে যদি বড় হয় তাহলে তখন এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। এতটুকু তো বুঝতে পারছেন? জি ভাইয়া। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যখন হবে তখন B1 থেকে B4 পর্যন্ত একটা স্ট্রেন প্যাটার্ন পাওয়া যেতে পারে। স্ট্রেন প্যাটার্ন মানে ST ইনভার্সন বা ST ডিপ্রেশন সাথে T ইনভার্সন। এই যে STটা এখানে যেটা আছে আমরা জানি এটা যদি আর ওয়েভ হয়, আর ওয়েভের পরে এস ওয়েভ, এরপরে এস ওয়েভ থেকে নরমালি যদি এভাবে হইতো তাহলে এসটিটা আইসোলেটিক লাইনের বরাবর থাকতো। তো এসটি যদি আইসোলেটিক লাইন বরাবর না থেকে যদি এসটিটা যদি আশেপাশের দিকে ডিপ্রেসড হয়ে যায় তখন এটাকে এসটি ডিপ্রেশন বলা হয়, মানে নিচের থেকে চলে আসে, আইসোলেটিক লাইন থেকে যদি নিচের দিকে চলে আসে তখন এটাকে এসটি ডিপ্রেশন বলা হয়। এখন এই এসটি ডিপ্রেশনটা কোথায় হতে পারে? B1 to B4 B1 থেকে B4 পর্যন্ত আপনার এভাবে কিউ আর ওয়েভ হবে, আর ওয়েভ হয়ে এস ওয়েভ হয়ে এভাবে এসটি ডিপ্রেশন হয়ে টিডি মানে একটা এসিমেট্রিক্যাল টিও তৈরি করতে পারে এবং এসটি এবং টি একটা আরেকটার মধ্যে কি হয়ে যেতে মার্জ হয়ে যেতে পারে। তো এইগুলোকে স্ট্রেন প্যাটার্ন বলে। যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে তখন B1 থেকে B4 পর্যন্ত এরকম স্ট্রেন প্যাটার্ন তৈরি করতে পারে। তার মানে ওখানের মধ্যে আসলে ব্লাড ফ্লোতে প্রবলেম হচ্ছে। এইসব পেশেন্ট গুলোকে অনেক সময় মানে কি কি কারণে হয় আমরা সামনে দেখলে বুঝতে পারবো যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজ কি। তাহলে এতটুকু ক্লিয়ার সবার? জি। আমরা একটু ডিপে যাচ্ছি, সবার কনসেন্ট্রেশন একটু ধরে রাখলে আমাদের একটু পরে শেষ হয়ে যাবে ক্লাস, আর 10টা মিনিট। তাহলে এই ইসিজির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? B1 7 ঘরের চেয়ে বড়।
তো B1 যদি 7 গড়ের চেয়ে বড় হয় তাহলে কি হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর সাথে আমাদের এখানে এসটি ইনভার্সন প্লাস টি এসিমেট্রিক্যাল টি ইনভার্টেড টি আছে, তাহলে এটা কি স্টেন প্যাটার্ন বলবো। তো স্টেন প্যাটার্ন থাকলে এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্টেন। কথা কি বুঝে আসছে? জি। স্টেন কাকে বলে? ভেন্ট্রিকুলারটা অ্যাবনরমাল ডিপোলারাইজেশন হচ্ছে, ভেন্ট্রিকল তার শেপ চেঞ্জ মানে তার যে ওয়েভটা চেঞ্জ করে ফেলছে, আরটা এখানে নেগেটিভ খুব ছোট হওয়ার কথা বড় হয়ে গেছে, সেই কারণে এখানের মধ্যে ডিপোলারাইজেশন অ্যাবনরমালের কারণে রিপোলারাইজেশনটাও অ্যাবনরমাল হচ্ছে। এগুলো এখন না বুঝলেও সমস্যা নেই, এগুলোর জন্য আমাদের আরেকটা ক্লাস আছে, আমি হামজা ভাই খুব ভালোভাবে ওই ক্লাসটা ড্রয়িং করে নেবেন, বেসিকের মধ্যে এগুলো। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেন ছিল ভাইয়া প্রথমে যে আপনি বললেন যে V1 আর V2 হচ্ছে সেপ্টামকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এখানে V1 এ আরটা যদি আমরা বড় পাই তাহলে আবার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন বলবো? B1টা আমরা B1 এবং B2 তে সেপ্টামকে রিপ্রেজেন্ট করতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সেপ্টামটা কোন দিকে থাকতেছে খুব বেশি লে? B1টা আমরা বসাচ্ছি কোথায়? ভাই এই কোশ্চেনটাই আমার ছিল যে V1 টা আমরা বসাচ্ছি রাইট প্যারাক্সিনাল স্পেসে, তাহলে ভেন্ট্রিকল রিপ্রেজেন্ট করার কথা না? হ্যাঁ, রাইট ভেন্ট্রিকলকে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের তো ভেন্ট্রিকলের কোনো কথাবার্তা নাই, সেপ্টামকে রিপ্রেজেন্ট করতেছে যে সেখানের মধ্যে যে আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এর ক্ষেত্রে ওখানে সেপ্টামকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু যখন এটা আমরা যদি মানে অর্গান স্পেসিফিকলি যে হার্টের কোন পার্টকে রিপ্রেজেন্ট করতেছে, যেমন আমরা একটু আগে বললাম যে 2-3 AVF সেটা হার্টের ইনফিরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে একটা কথা বললাম, কিন্তু সেখানে যখন মানে কথা বললাম যে সেখানে যদি কোনো চেঞ্জ আসে তখন সেটাতে মানে রাইট করোনারি আর্টারিতে ওক্লুশন হলে সেখানে চেঞ্জ আসতেছে, তখন সেটা যখন মানে কোনো একটা অর্গানকে বোঝাচ্ছে সেক্ষেত্রে তখন অন্যদিকে চলে যাচ্ছে, এটা সমস্যা না। জি ভাইয়া। ভাইয়া তাহলে আমরা যদি সেপ্টামে কোনো প্রবলেম থাকে তাহলে কি আমরা V1 V2 এ পাবো প্রবলেমটা নাকি? হ্যাঁ, B1 B2 তে পাবো। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলো সেটাও আমরা B1 B2 দ্বারাই চিহ্নিত করব। জি ভাই, দুইটাই করা যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, এগুলো নিয়ে আমাদের একটা ডিটেইলস ক্লাস আছে ব্লকের মধ্যে, আমরা এখানে আলোচনা করব না, শেষ করে দেব। এখন আসি আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আচ্ছা, আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, 10:38 হয়ে গেছে, যতটুকু প্যাথোলজিক্যাল কি ওয়েবটা তো সবাই বুঝতে পারছেন তাই না? জি ভাই। তো আজকে এতটুকু থাকুক, আমি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা শেষ করে দিচ্ছি, পরে আজকে আর যাব না। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া লিড B1 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সবাই একটু কনসেন্ট্রেশনটা একটু ধরে রাখেন। লিড B1 B2 তে মানে B1 থেকে B2 B3 পর্যন্ত RSR প্যাটার্ন বা এম শেপ আর ওয়েভ থাকবে, সাথে B5 B6 এর মধ্যে যদি W প্যাটার্ন QRS কমপ্লেক্স যদি থাকে তখন সেটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এরপরে QRS ডিউরেশনটা মোর দেন 103 গড়ের চেয়ে বেশি হবে, মানে QRS কমপ্লেক্সটা যে তৈরি করবে এটা 3টা ঘর মিলে 3 গড়ের চাইতে বেশি অংশ জুড়ে QRS কমপ্লেক্সটা তৈরি হবে। তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা আমরা কোথায় দেখব? B1 থেকে B3 পর্যন্ত যে কোনো একটার মধ্যে যদি QRSটা এম শেপ হয়, অথবা QRSটা যদি আমরা একটু আগে যে দেখে আসছি RSR প্যাটার্ন যদি তৈরি করে তখন সেটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এই যে এখানের মধ্যে দেখেন এম প্যাটার্ন হয়ে গেছে B1 এর মধ্যে, B2 এর মধ্যে এম প্যাটার্ন আছে, এম প্যাটার্নের মধ্যে যে এখানে এটার মধ্যে দেখেন এটার মধ্যে কিউ এখানের মধ্যে RSR প্যাটার্ন তৈরি করছে। একটু আগে যে আমি আর ওয়েভ গুলো বললাম যে এগুলো খুব ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ভ্যালু আছে, এই যে এখানে প্রথমে আর ওয়েভ হলো, তারপর নিচের দিকে এস ওয়েভ গেল, এরপরে আবার আর ওয়েভ গেল, তাহলে এখানে RSR প্যাটার্ন হলো। তাহলে RSR প্যাটার্ন হোক অথবা যাই হোক, যদি B1 B2 B3 এর মধ্যে যদি RSR প্যাটার্ন অথবা এম প্যাটার্ন হয়, এটার মধ্যে এম প্যাটার্ন তৈরি করছে, এটাও এম প্যাটার্ন তৈরি করছে, যখন এরকম এম প্যাটার্ন তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কখন বলবো বুঝতে পারছেন সবাই?
স্যার অনেক এক্সটার্নাল আওয়াজ আসতেছে স্যার, বোঝা যাচ্ছে না প্রপারলি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি যে B1 এর মধ্যে যদি এম প্যাটার্ন হয়, B2 তে যদি এম প্যাটার্ন হয়, অথবা B2 1 2 3 এগুলোর মধ্যে যদি RS প্যাটার্ন থাকে, তখন সেটাকে আমরা বলবো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের মধ্যে ওই যে আমরা একটু আগে যেটা ইয়া করছি, যে সেখানের মধ্যে স্লারেড একটা এস ওয়েভ থাকতে পারে। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের মধ্যে স্লারেড এসটা আমরা, স্লারেড এস কাকে বলে, মানে এস এর যে নরমালটা আছে, এই যে এটা যদি কিউ ওয়েভ হয়, এটা আর ওয়েভ, এই যে আইসোলেটিক লাইন বরাবর আর ওয়েভ শেষ। এখন নিচের দিকে এস ওয়েভ আসবে। এস ওয়েভের নরমাল ইয়েটা হচ্ছে যে এটা একটু পিক করে উঠে যাবে, এরপরে এই দিক থেকে ইয়ে তৈরি করবে। কিন্তু যদি এটা না হয়ে যদি এটা একটু মানে ওয়াইড হয়ে যায়, যে এস ওয়েভটা, এই যে এখান মধ্যে কিউ ওয়েভ আর ওয়েভ আসলো, এরপরে এখান থেকে তো আপনার নিচের দিকে একটা এস ওয়েভ, যদি এটা এরকম ওয়াইড হয়ে যায়, তখন সেটাকে বলা হবে স্লারেড এস ওয়েভ। তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের মধ্যে আপনার লিড 1 এভিএল এবং B5 B6 এর মধ্যে একটা স্লারেড এস ওয়েভ থাকতে পারে। এটা স্লাইড দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি পেলাম? B1 এর মধ্যে একটা এম প্যাটার্ন থাকবে, অথবা এটা B2 B3, B1 থেকে B2 B3 এর মধ্যে এম প্যাটার্ন অথবা RS প্যাটার্ন থাকতে পারে। আর যে ল্যাটেরাল লিড গুলো আছে, ল্যাটেরাল লিড গুলোর মধ্যে একটা স্লারেড এস ওয়েভ থাকতে পারে, স্লার্ড এস ওয়েভ থাকবে। এটা লিড 1 ও হতে পারে। এটা দেখেন B1 এর মধ্যে এই যে প্রথমে একটা আর ওয়েভ দেখা যাচ্ছে, যে আর ওয়েভ এর পরে এস ওয়েভ তৈরি হয়েছে, এরপরে আবার আর ওয়েভ তৈরি হয়েছে, মানে এখানে RS প্যাটার্ন। এখানে এম প্যাটার্নটা কিন্তু খুব বোঝা যাচ্ছে না, তারপর আমি একটু ধরে দিচ্ছি আপনাদেরকে। যে এই যে এখানে এই যে এটা যদি দেখি, দেখেন যে প্রথমে এতটুকু উঠছে, এরপরে এতটুকু নামছে, এরপরে উপরের দিকে উঠে গেছে, এরপরে এদিকে আছে, মানে এসটি ইনভার্সন কি করলো এখানে, এসটি ইনভার্সন প্লাস ইনভার্টেড টি, এসটি ডিপ্রেশন সাথে ইনভার্টেড টি হয়েছে। তো এখানের মধ্যে এই যে প্রথমে এতটুকু কিউ ওয়েভ, উপরে যতটুকু উঠেছে এটা হচ্ছে আর ওয়েভ, এরপরে আর ওয়েভটা শেষ হয়ে এখানের মধ্যে কি হলো, এখানের মধ্যে কিউ, এরপরে সরি কি বলতেছে, আর ওয়েভ হলো প্রথমে, এই যে একটু আর ওয়েভ হলো, আর এর পরে এস ওয়েভ এর পরে উপরের দিকে উঠছে আবার আর। তাহলে এখানেও একটা RS প্যাটার্ন তৈরি করছে, এখানে একটা RS প্যাটার্ন তৈরি করছে। এখানে দিকে লক্ষ্য করেন, এখানের মধ্যে এই যে প্রথমে একটা আর ওয়েভ তৈরি করলো, এরপরে নিচের দিকে আসে এটা একটা এস ওয়েভ তৈরি করছে, আবার উপরের দিকে গিয়ে আর ওয়েভ, মানে এখানেও একটা RS প্যাটার্ন তৈরি করছে। তাহলে এটাও কি ডায়াগনোসিস কি হবে, এটা B1 B2 B3 এর মধ্যে যদি RS প্যাটার্ন তৈরি করে, তার ডায়াগনোসিস কি? রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আমি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে বলছি যে ল্যাটেরাল লিড গুলোতে এস ওয়েভটা স্লার্ড হয়ে যাবে। এই যে এখানে লিড 1 টার দিকে লক্ষ্য করেন, লিড 1 এর মধ্যে যে এস ওয়েভটা আছে এটা কেমন হয়ে গেল। এরপরে B5 এর দিকে লক্ষ্য করেন, এই যে এস ওয়েভটা স্লার্ড হলো, B6 এর মধ্যে সেম হলো। তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে RS প্যাটার্ন থাকবে, B1 থেকে B3 পর্যন্ত যে কোনো একটাতে হতে পারে। সাথে যে ল্যাটেরাল এর সাথের মধ্যে আমার কি থাকতে পারে, B1 থেকে B3 এর মধ্যে, সেখানের মধ্যে আপনার স্লার্ড এসটি ডিপ্রেশন ইয়া থাকতে পারে। এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্স বলা হয়, যে এসটি ডিপ্রেশন হবে সাথে টি ইনভার্সন হবে। এখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজ কি কি হতে পারে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজ সিওপিডি তে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, পালমোনারি হাইপারটেনশনে হতে পারে, পালমোনারি এমবোলাস, মাইটাল স্টেনোসিস, মাইটাল রিগেজিটেশন হতে পারে, ক্রনিক লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরও হতে পারে। রাইট কজ অফ রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক।
অ্যাকুইটামাই যাদের হবে, অ্যাকুইটামাইয়ের মধ্যেও কিন্তু 3% থেকে, মানে প্রতি 100 জন পেশেন্টের এমআই হার্ট অ্যাটাকের পরে 100 জনের মধ্যে 3 থেকে 7 জনের মধ্যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ডেভেলপ করতে পারে। আবার কিছু হেলদি হার্টের মধ্যেও কিন্তু রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে। কজ অফ আরভিভি। এখন আসেন লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আচ্ছা, আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা আজকে কি আর আলোচনা করব নাকি আজকে ভাইয়া আজকে আর না না, ভাইয়া, কি না ভাইয়া। বেশি হয়ে যাচ্ছে। আমাদের প্রথম থেকে যারা ছিল দেখলাম শেষ পর্যন্ত সবাই আছে, অনেক ধৈর্য ধরে শুনলেন। তো আমরা আজকে যদি এক কথায় আলোচনা করি, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউওয়েভ। খুবই ইম্পর্টেন্ট। এটা দ্বারা কিন্তু আপনাদের এরপরে আমরা হার্টের যে সারফেস গুলো আছে ওগুলো বুঝতে চেষ্টা করছি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা আমরা বুঝতে চেষ্টা করছি, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা বুঝতে চেষ্টা করছি, এরপরে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের যে ক্রাইটেরিয়া এগুলো আসছে, আর ওয়েভের যে প্রোগ্রেশনটা আছে সেটা বুঝতে পারলেন। তাহলে আমাদের নেক্সট ক্লাসের মধ্যে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সাথে আরো কিছু ব্লকেজ থাকবে। এরপরে আমরা এমআই ক্লাসটাতে চলে যাব। আমরা কিন্তু এখনো বেসিকে, তো আমি চেষ্টা করব বেসিক ক্লাসের মধ্যে শেষ করে যাতে আপনারা সবগুলোর একটা বেসিক ধারণা পেয়ে যান। তাহলে আরো গেলে আমাদের আর কি বাকি আছে দেখি। ইসিজি আপনাদের তো শেষ হয়ে যাচ্ছে, একটা জিনিস এখন জাস্ট 2 মিনিটে আমি শেষ করে দেবো। এখন এই যে আপনারা এটা আইসোলেটিক লাইন শেষ করলেন, তাই না? সবাই একটু কথা বলেন। পি ওয়েভের মধ্যে আমরা পি ওয়েভ, নরমাল, উচ্চতা, দূরত্ব সবকিছু শেষ করলাম। এটা পি আর সেগমেন্ট। পি আর সেগমেন্টের অ্যাবনরমালিটি আমরা খুব বেশি একটা আলোচনা করি নাই, এটা খুব শতে 1-2 জন পড়ে, ওটা আমাদের যে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে। এরপরে কিউ ওয়েভ আমরা আলোচনা করে ফেললাম। কিউ ওয়েভের পরে আমাদের আরো ওয়েভের যত রকম প্রকার আছে, আরএস প্যাটার্ন, আরএসআর প্যাটার্ন, এম প্যাটার্ন, হ্যাঁ, কিউএস সবগুলো আলোচনা হলো। এস ওয়েভের আলোচনা হলো। এস ওয়েভ থেকে তো নরমালি এইভাবে উঠে যায় এস ওয়েভটা, যখন এস ওয়েভটা এরকম হয় তখন সেটা কি হয়, স্লাট এস ওয়েভের আলোচনা হলো। আমাদের আর বাকি রইলো কি, এসটি সেগমেন্ট আর টি। এসটি সেগমেন্ট, টি। এই দুইটা নিয়ে হচ্ছে, এই দুইটা বোঝাটাই হচ্ছে ইসিজি বোঝার সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনার এই দুইটার অ্যাবনরমালিটিতে পেশেন্ট মারা যাবে, এই দুইটার নরমাল থাকাতে পেশেন্ট সুস্থ থাকবে। তাহলে আমরা এই ক্রিটিক্যাল ফেজের মধ্যে চলে আসছি। এই দুইটা যখন আমরা বুঝে যাবো এই দুইটার উপর কি পেশেন্টের ইসকেমিয়া আছে নাকি হার্ট অ্যাটাক আছে, এটা আমরা বুঝতে পারবো। আজকে জাস্ট এতটুকু একটা কথা মনে রাখিয়ে দিচ্ছি, এই যে এসটি সেগমেন্টটা এখানে আছে, এসটি সেগমেন্টটা আইসোলেটিক লাইন বরাবর থাকে আর টি ওয়েভটা মোস্ট লিডে পজিটিভ থাকে, এতটুকু মনে রাখবেন। যদি এসটিটা আইসোলেটিক লাইনে না থাকে, উপরের দিকে চলে যায়, এটাকে এসটি এলিভেশন বলে, আর যদি এটা নিচের দিকে চলে যায় তখন এটাকে এসটি ডিপ্রেশন বলে। তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম। যতটুকু আলোচনা হয়েছে এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। সব বোঝা গেছে তো মোটামুটি? জি স্যার। তাহলে আমরা শেষ করলাম। জি আমাদের কবুল করুক, সবাই দোয়া করবেন। আজকে আসলে প্রথমে একটু প্রবলেম দেখা দিল, তো 15-20 মিনিট তো এমনি আলোচনা করে সেটা আবার রিপিট করা লাগছে। তো সবাই ভালো থাকবেন, রিপিট করলেও সমস্যা নাই, যতবার দরকার হবে ইয়া করবেন, যাতে ইনশাআল্লাহ সবাই শিখতে পারেন, সেটা আমাদের চেষ্টা থাকবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।